নমস্কার, আমি বাবা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাঙালি ছোকরাস এপিসোড হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিকিম চপমুড়ি সঙ্গে স্টোরি। সিকিম পরে হবে। চপমুড়ি সঙ্গে স্টোরি এপিসোড 7। এপিসোড 7 এর পার্ট 2। এটা হচ্ছে রাবাংলা পেলিং রাবাংলা পেলিং মানে সিকিম ট্রিপ যেটা দেওয়া আছে। হ্যাঁ, রাবাংলা পেলিং ট্রিপে হচ্ছে পার্ট 2, কারণ আগের দিন আমরা পুরো কমপ্লিট করে উঠতে পারিনি, কারণ অনেকটাই হয়েছিল, অনেকটা 1 ঘন্টা প্লাস হয়ে গেছিল। 1 ঘন্টা প্লাস হয়েছিল, সেই জন্য আমরা আর একটা এপিসোড রেখেছিল। আর হ্যাঁ, কিছু জিনিস ভুলে গেছি, বাদ ছিল আগের দিনে যে যে জিনিসগুলো বাদ গেছে সেইগুলো থাকবে। তাহলে শুরু করা যাক আজকের চপমুড়ির সঙ্গে স্টোরি। এবার আমাদের মেন গল্পে ফেলে যাক। আগের দিন আমরা তোমাদেরকে গল্প বলেছিলাম আমাদের রাবাংলা। হ্যাঁ, গল্প বলতে একটা জায়গা বাদ চলে গেছিল, এটা কমেন্টে একজন সবাই তোমরা লিখেছো, ঠিক আছে, যে কোন জায়গাটা কি বলিনি এ করিনি। এটা হচ্ছে যে কি কারণে দেখা হয়েছিল, আর 2 নম্বরে যে কি কারণে বিস্কুট ফেলা হয়েছিল। দেখা হয়েছিল বলতে মানে কি কারণে ওই গাড়িটা উল্টো দিকে দেখেছিলিস, আর কি বিস্কুট ফেলা হয়েছে। হ্যাঁ, কিন্তু ওইটার মানে পরে যে ফোনে কনভারসেশন যেটা সুব্রতর সঙ্গে হয়েছিল, সেটা তোমরা জানো, সেটা তুই বলিস এখনো 1 নম্বর। আর হচ্ছে আমি যেটা পরে খেয়াল করছিলাম সেটাও বলে দেবো পরে। হ্যাঁ, তুই এখন এটা বলে নে আগে, সুব্রতর সঙ্গে যেটা কথাটা হয়েছে সেটা জানি, বাকিটা জানতে পারবে কি হয়েছিল। হ্যাঁ, এবার আচ্ছা, সবকিছু বলার আগে একটা কথা বলে রাখি, আমার চেয়ারটা থেকে দেখে শুধু ওদিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। ওটা চেয়ার একটু অসুবিধা হচ্ছে, 2 পা ঝুলিয়ে বসলে ঘুরে যাচ্ছে, আমি টেনে দিই, আটকে ঠিক আছে, তার জন্য আমি মাঝে মাঝে এটাকে ধরে নেবো, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, এবার গল্পতে আসা যাক। তা আগের দিন যেটা মিস করেছিলাম ওটা মিস করিনি, ওটা আমরা ইচ্ছাকৃতভাবেই বাদ দিয়ে রেখেছিলাম যাতে পরের দিনে আমাদের কোয়েশ্চেন আসে, তার জানতে পারবো তোমরা কতটা দেখছো বা তোমরা কতটা শুনছো। আমি একটা কথা বলছি, কি একটা ঘুরছে না, তুমি পা দোলাচ্ছ তাই ঘুরে যাচ্ছে। গল্প বলতে ওদের পা দোলানো না, পা দোলাতে হবে না, তোরা পা রাখতে আমার এখানটা রেখে আছে এইটাতে। যাই হোক, তা কি হয়েছে আমরা যেটা এবার হয়েছে সেটা বলি। যখন ওখান থেকে আমরা ঘুরেছিলাম ডান দিকে, যখন গাড়িটা দেখেছিলাম, যে মুহূর্তে আমি একবার ডান দিকে গাড়িটা দেখেছিলাম, গাড়িটা দেখার পর আমরা ভয় পাইনি তখন, ঠিক আছে, কারণ আমরা দেখেছি যে সামনের দিকে গাড়িটা ডান দিকে যাচ্ছে। তোমরা অনেকে লিখেছো ডান দিকে কি ছিল, ডান দিকে কিছু ছিল, ডান দিকে খাদ ছিল, খাদ। গাড়িটা মানে ডান দিকটা হচ্ছে রাস্তাটা এই ঘুরেছে, পাহাড়টা এই সাইডে, এখানটা ঢাল, মানে একটা বাড়ি রয়েছে, বাঁহাতে পাহাড়, ডানাতে খাদ আর বাড়ি, ঠিক আছে। আর রাস্তাটা যে লেভেল সেই লেভেলে বাড়ি নেই, তার নিচে অনেকটা নিচে, মানে প্রায় 1.5 তলা নিচে, 1.5 তলা নিচে বাড়ি, ঠিক আছে। তো বেসিক্যালি মাঝখানে যদি আমি ওখান থেকে খাদ থেকে বেরোই, রাস্তা থেকে তুমি বেরো, তাহলে তুমি খাদেই পড়বে, ঠিক আছে। তা ওই জায়গাটাতে রাস্তাটা লেফট টার্ন করছে, পাহাড়ে কোল ধরে রাস্তাটা বাঁ দিক ধরে যাচ্ছে পাহাড়ের ঢাল দিয়ে, ঠিক আছে। আর আমরা ডান দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমরা দেখেছিলাম সামনে গাড়িটা আমাদের ডান দিকে রোডের নিয়েছে। এবার অনেকের এইটা সবাই মনে আছে। হ্যাঁ, সুব্রতর সঙ্গে তোর কি কথা এবার হ্যাঁ, সেটা বল। এবার এইটা দেখার পরে ওইখানে যে কথাগুলো হয়েছে, তারপরে যেগুলো বলেছে সেইগুলো পুরো জিনিসটা তোমাদের বলি, তো অনেকটা তো বলা হয়নি কালকে। আচ্ছা, তা ওখান থেকে এগিয়েছে যখন আমরা চায়ের দোকানে দাঁড়িয়েছি, তা গরু চায়ের দোকানে মেয়েটা গিয়ে জিজ্ঞাসা করে, যখন দাদা ডাকতে গেছে ওবিয়া শেখরকে, গরু তখন কি তাকে জিজ্ঞাসা করেছে যে দিদি এইখানটায় এরকম জিনিস দেখেছি, ঠিক আছে। মেয়েটা বলছে এইরকম জিনিস হয়েছে, না না এরকম হতে পারে না, ঠিক আছে, তোমরা এ করো, আমি চা দিচ্ছি, বলে চলে গেছে। দাদা যখন ঢুকেছে, একটা লরিওয়ালা ঢুকেছে, আমি লরিওয়ালাটায় গিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে দাদা এরকম হয়েছে, লরিওয়ালা যে না এসব কিছু হয় না। তখন আমি ফোন করেছি সুব্রতদাকে। এবার বলি সুব্রতদাকে, সুব্রতদা হলো আমাদের দাদা টাইপ, দাদা মানে হচ্ছে দাদা, ঠিক আছে, আমাদের সবার থেকে বড় সুব্রতদা, ঠিক আছে, সিনিয়র মানুষ, ঠিক আছে। সুব্রতদার এবার প্রোফাইলটা হচ্ছে, সুব্রতদা হচ্ছে ট্রেকিং অ্যান্ড এক্সপিডিশন এইসব করে, ঠিক আছে। সুব্রতদা ট্রেকিং অ্যান্ড এক্সপিডিশন শুধু করে না, সুব্রতদা 7,000 মিটারের উপরে প্রায় 10-15টা পিক অলরেডি এক্সপিডিশন করা হয়ে গেছে। সুব্রতদা 2টো ট্রেনিং আছে, অ্যাডভান্সও আছে। না, অ্যাডভান্সটা হয়নি, এমনি নর্মালটা করেছিল। সুব্রতদা 7,000 মিটারের পর্যন্ত 7,500-এর উপর করতে পারেনি, কারণ অ্যাডভান্স ট্রেনিংটা হয়নি বলে। সুব্রতদা 7,000 মিটারের উপরে সমস্ত কটা ট্রেনিং নেওয়া হয়ে গেছে। এই চপ চলে এসছে আমাদের চপপুরি সঙ্গে স্টোরির, হ্যাঁ, ঠিক আছে। এখানে থাক এখন। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে সুব্রতদা ওই যে ট্রিপগুলো করেছে, সুব্রতদা ওই ট্রিপগুলো যখন আমাদের গল্প বলতে বলতে আমরা যখন কোথাও যাই, কোথা দিয়ে হেঁটে যাই, যখন মানে এক্সপিডিশনগুলো করি, অনেক জায়গাতে আমরা বিস্কুট ছোঁয়াতে আমরা অনেকবার জিজ্ঞাসা করি সুব্রতদা কেন বিস্কুট ছোঁয়াতে যাও, ঠিক আছে। সুব্রতদা হাসতো, ঠিক আছে, কিছু মানে জানে আমরা খিল্লি করবো বললে, ঠিক আছে, সুব্রতদা হাসতো এ করতো। তা ওই দিনকে ওখানে গিয়ে আমি তখন ওটা হতে আমি সুব্রতদাকে ফোন করি। সুব্রতদা বলেছিল যদি পাহাড়ে কোনো সমস্যা তুই আমাকে ফোন করবি, 90% সমস্যার সমাধান আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। যদি গাড়ির সমস্যা না হলে বাকি সমস্যা তো রাস্তা হারিয়ে ফেলেছিস বা কিছু হয়েছে, ঠিক আছে, সেই সমস্যা তোকে আমি দিয়ে দিতে পারবো, কী করতে পারবি ওখানে। সুব্রতদাকে ফোন করি যথারীতি যে সুব্রতদা এই ব্যাপার,
তখন বাজে সন্ধ্যেবেলা 7টা, এখন ছটা সাড়ে ছটা 6টা বাজে, ঠিক আছে। তখন আড্ডা চলছে, তখন গ্যারেজে আড্ডা চলছে, ফুলদমে গ্যারেজে আড্ডা চলছে, সেই সময় আমার ফোন গেছে, ধরে বলছে কি রে বল কি হয়ে, আমি বলছি এই শোনো না, একটা হেভি দরকারি আছে। বলছে কি, একটা জিনিস দেখেছি, আমি কিছু বুঝতে পারছি না, এখানে জিজ্ঞাসা করছি, এরা বলছে সেরকম কিছু, বলছে কি দেখেছি আমাকে ভালো করে বল, প্রথম থেকে বলি। এই সৌদাকে বলে জানো তো, এরকম যাচ্ছি, আমি সামনে দেখলাম মুভির গাড়িটা ডান দিক চলে গেল, ঠিক আছে। আমি পরিষ্কার দেখলাম মুভির গাড়িটা ডান দিকে, সবুজ গাড়ি, ও লাল সাদা জ্যাকেট, মাথায় সবুজ টাইপের হেলমেট, ঠিক আছে, গাড়ির পিছনে লাইটটা জ্বলছে, পুরো ডান দিক গেল, আমার গাড়ি হেডলাইটে আমি ডিপার করেছি, ও পুরো ডান দিক গেল, ঠিক আছে। এগিয়ে গেছি, ও ডান দিক ফলো করতে করতে আমি এগিয়ে দেখছি, হঠাৎ করে দেখছি ও বাঁ দিকে ওর গাড়ি যাচ্ছে, ঠিক আছে। গাড়ি না আওয়াজ বাঁ দিকে আওয়াজটা শুনতে পেয়েছি, বাঁকানটা আওয়াজটা পেয়েছে, মাথাটা ঘুরিয়ে দেখছি বাঁ দিকে ওরা যাচ্ছে, ওরা দুজন, ও আর ও শেখর যাচ্ছে, সামনেটা পুরো ফাঁকা। দেখে আমি গাড়িটা ঘুরিয়ে নিয়েছি, ঠিক আছে। আমাকেও বলছে তুই একা দেখেছিস, আমি বলছি না, গোলুও দেখেছে, ঠিক আছে। বলছে গরু দেখেছে, জি গরুকে ডেকেছি, গরু বলছে গরু, সুভদা বলছে জি বল তুই দেখেছিস, কী দেখেছিস বল, গোলুও বলেছে। বলছে ঠিক আছে। সুভদা আমাকে বলছে তোর একটা কাজ কর, তো বলছে বিস্কুট আছে বা চকলেট আছে, আমি বলছি না এখন তো কিছু নেই। একটা কাজ কর, দোকান আছিস করলি তো, আরে হ্যাঁ, ওই দোকান থেকে বিস্কুট আর চকলেটটা কেন, বিস্কুট ছড়িয়ে দে, গুঁড়ো করে বিস্কুটটাকে একটু রাস্তায় ছড়িয়ে দে। আমি কেন, বলছে তুই যে তোকে যেটা বলছি করতে তুই সেটা কর, দিয়ে কেন পরে কেন পরে বলবো, দিয়ে তুই এখানে একটা কাজ করবি, তুই এখান থেকে তুই আগে হোটেলে যা, ঠিক আছে। কালকে তোকে আমি দিনের বেলা ফোন করবো, রাত্রিবেলা তোকে এসব নিয়ে কিছু জানতে হবে না, ঠিক আছে। আর আমি বুঝতে পারছি না দিনের বেলা কী কেসটা, ঠিক আছে, রাত্রিবেলা যা বলেছে আমি কোনো করে নিই, টুইটাই করে নিই, ঠিক আছে। সুব্রতদা এই কথাগুলো আমরা মানতাম, তার কারণ সুব্রতদা প্রচুর ঘুরেছে, তো এক্সপিরিয়েন্সটা খায়। রাস্তায় বিস্কুট ছড়িয়ে গাড়ি স্টার্ট দিয়েছি, ঠিক আছে। এবার পরের দিন যখন সুব্রতার সাথে কথা হচ্ছে, এবার এতে গিয়ে তো বলেইছি আমরা, এবার রাবাংলায় পৌঁছানোর পর যখন আমরা ওই ওখানে সাইট সিন করেছি আর ফোন করিনি, ভুলে গেছি। পরের দিন গল্পটা এই কারণে রয়ে গেছে, যেটা বলি, আমরা যে পরের দিন ওইখানে ওই লাস্ট হোটেলটায় বসে খাওয়া দাওয়ার গল্পটা বলছিলাম, যেখানে বাগান থেকে তুলছে রান্না করে দিচ্ছে, তারপর হোটেলে এসে ওকে ফোন করা হয়েছিল। হ্যাঁ, তারপর হোটেল সন্ধ্যাবেলা ফোন করেছি, কারণ হচ্ছে তার সেদিনকে কিছু কথা হয়নি, তার আগে যেদিনকে হয়েছে তারপরের দিনটা সারাদিন ঘুরে কাটিয়ে দিয়েছি, ফোনই করিনি ওকে। হ্যাঁ, কাউ সন্ধ্যেবেলা গিয়ে মনে পড়ে যায় তো ফোন করতে করেছিল, খিস্তিও খেতে হয়েছিল তার জন্য তোকে ফোন করে। এবার ফোন করেছি, সুব্রতা বলছে গালাগাল দিল, ঠিক আছে, যা হয় গালাগাল দেয় তো, ঠিক আছে। তোকে দিনের বেলা ফোন করতে রাতে করছে, রাস্তায় করছে, ঠিক আছে কোনো ব্যাপার না, তুই বলো না কী হয়েছে। তখন বলছে শোন, তুই যেখানে যেটা দেখেছিস বা এ করেছিস, সেখানে আর কিছু দেখেছিস, মানে অন্য কিছু দেখেছিস, কোনো ফ্ল্যাগ এই সেই, ঠিক আছে। আমি বলছি ফ্ল্যাগ, তুই কিছু দেখিস? ঠিক আছে। আমি বলছি না, আমি তো ফ্ল্যাগ কিছু খেয়াল করিনি। তখন দাদা বলছে হ্যাঁ ফ্ল্যাগ তো দেখেছি, দুদিকে সাদা ফ্ল্যাগ রাখা ছিল, দুদিকে পুরো ভর্তি সাদা ফ্ল্যাগ লাগানো ছিল। আমাকে তখন সুব্রতা বলছে এটা ঠিকই ধরেছি। বলছে শোন, একটা তোকে জিনিস বলি, ভয় পাবি না রাস্তায় যখন গাড়ি চালাবি, ঠিক আছে। সেটা হচ্ছে সন্ধ্যেবেলা এখন আমরা রাস্তায় বলি, মানে পাহাড়ের দিকে রাস্তায়, ভেতরের দিকে রাস্তা যেগুলো, মানে বেসিক্যালি যেগুলো মেন রোড, সেইগুলোতে সমস্যা এতটা হয় না, ওখানে অত বেশি গাড়ি থাকে বলে ওটা বোঝাই যায় না, বলেও বোঝা যায় না। বলছি যখন পাহাড়ের দিকে, যখন কোনো এমন দিকে, তোরা তো উল্টো দিক দিয়ে গেছিস, এরকম উল্টো দিকে রাস্তা যখন যাবি, তখন সবসময় চেষ্টা করবি দিনের বেলার মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর। মাঝখানে রাত্রির টাইম লোকাল লোকেরাও দেখবি খুব কম যায়, আমাদের সত্যি কথা লোকাল লোক ওরা দেখতেও পাইনি। ওই তার কারণ হচ্ছে পাহাড়ের দিকে ধর এই যে আমরা আত্মা বলি, ভূত বলি, এইসব জিনিসগুলো, এটা হচ্ছে না, এই জিনিসটা তুই বলে না, তারপর বলবো। হ্যাঁ, তো এই বলছে এই জিনিসটা তুই ওখানে এক্সপিরিয়েন্স করতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু লোকজন কম, আমাদের এখানে মতো গ্যাঞ্জাম বা এ নেই, সাধারণত ভূত প্রেত জয় বলে ফাঁকার দিকেই বলে। তার কারণ হচ্ছে বেশি ভিড়ভাট্টার মধ্যে তুই ওগুলোকে তুই খেয়ালও করতে হবে না। তার কারণ হচ্ছে প্রচুর কিছু হচ্ছে, প্রচুর যদি গাড়ি যায় হয়, তার মধ্যে তুই কোনো দেখবি না, তুই তখন ওইগুলো দিয়ে খেয়াল হবে। কিন্তু যখন ফাঁকাই যাবি তখনই তুই একমাত্র এগুলো দেখতে পাবি। আর আমি বললাম তো কিন্তু তুমি কী করে ব্যাপারটা, মানে তুমি এটা শিওর ছিল? বলতে দেখ, আর আমি বললাম যে যারা বিস্কুট দিতে বললে কেন? বলছে কালকে বিস্কুট দেওয়ার পর কিছু জানিস না, বিস্কুট দেওয়ার পর কিচ্ছু নেই, আমার দিব্যি গেছি যেমন যাচ্ছিলাম। বলছে দেখ আমরা যখন এক্সপিডিশনে যাই, ঠিক আছে, আমাদের যারা শেরপা বা যারা গাইড থাকে, ঠিক আছে, তারা আমাদেরকে বলে পকেটে আমার তো এমনি বিস্কুট থাকে, কারণ যেতে ঠিক আছে, খিদে তো পায়, আর তাতে খিদে পায়, খেতে হয়, চকলেট বিস্কুট রাখে ওগুলো, চকলেট তো হেভি এনার্জি দেয় ইনস্ট্যান্ট, আর বিস্কুটও রাখে ওরা পেট ভরানোর জন্য। তা বলছে দেখ যখন আমরা যাই, আমাদের যারা শেরপা থাকে, যারা গাইড থাকে, তারা আমাদের বলে যখন তোমরা হাঁটছো, হঠাৎ করে মনে হয় পাশ দিয়ে কেউ যাচ্ছে, ঠিক আছে, তোমার সাথে কেউ হাঁটছে, বলছে যদি কখনো এই জিনিস মনে হয় সবসময় বিস্কুট ছড়াবে,
ঠিক আছে, আমি বলছি এরা সত্যি, বলছে হ্যাঁ বহুবার হয়েছে। ওর একটু কোন একটা এক্সপিরিয়েন্সের কথা মনে হয়েছে, অনেকদিন আগে বলেছে তো ভুলে গেছি। ঠিক আছে, সুব্রত তাকে গল্পে আনবো, বুঝতে পারবি তাহলে আসলে। বোধহয় যদি ট্রেকের গল্প শুনতে চায়, ট্রেকের ওর এক্সপিরিয়েন্স, হ্যাঁ তাহলে তো তাহলে ওকে ডাকবো একদিন, হুম, কমেন্টে লিখবি, ঠিক আছে। তাহলে কিন্তু শিওর ওকে একদিন আনবো, ধরে আনতে হবে ওকে। সুব্রতদা- ওকে ধরে আনতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে ধরে আনতে হবে, সুব্রতদাকে পাওয়াটা খুব চাপ। সুব্রতদার দারুণ দারুণ গল্প আছে, ঠিক আছে, আমরাও হাঁ করে বসে শুনতাম। মানে একটা মলয় মুখার্জি বলে যে আছে, হ্যাঁ, যে হচ্ছে যে আমাদের করেছিল। এভারেস্ট করেছে, ও হচ্ছে সুব্রত আর ও হচ্ছে একসঙ্গে করেছে একসাথে এবং করতাম। ইভেন ওই ট্রিপটাতেও যাওয়ার ছিল, আচ্ছা, কিন্তু আচ্ছা। স্পন্সর মানে টাকা তুলতে জোগাড় করতে না পারার জন্য ওই হয়নি, ট্রিপটা অনেকটা ক্যান্সেল হয়েছিল। একটা এবারে ট্রিপ করার জন্য। মানে আচ্ছা, তার আগের এটাতে এক্সপিরিয়েন্সটা হ্যাঁ। এটা করতে পারলো না, ওই হ্যাঁ, অ্যাডভান্স ট্রেনিংটা। অ্যাডভান্স, না অ্যাডভান্স ট্রেনিংটা করেছিল, এর জন্য এভারেস্টের জন্য টাকা জোগাড় হয়েছিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে একটা এভারেস্ট ট্রিপের জন্য তখনই সুব্রত বলছে 25 লাখ টাকা হ্যাঁ, খরচ। 22 থেকে 25 লাখ টাকা তো খরচা। বলছে অত টাকা জোগাড় হয়নি বলে আমি আর করিনি। তো যাই হোক, তো সুব্রতদার কাছে প্রচুর গল্প স্টক আছে, আর সুব্রতদা এইসব জিনিসগুলো হেভি, মানে এই যে গল্পগুলো বলতো। তার থেকে বড় কথা হচ্ছে 22 থেকে মনে হয় শুরু করেছে, 22 বছর বয়সে হ্যাঁ, ট্রেক করা, 22 না 21-এ। তখন সুব্রত আমাদের গল্পগুলো বলছে, তখন সুব্রতদা 35, হ্যাঁ, 35 মানে বোঝ, মানে 15-20 বছর ধরে সে শুধু ট্রেক অ্যান্ড, বছরে 2-3টে করে। হ্যাঁ বছর 4টে করে, ওদের 4টে করে হতো, তারপরে দুটো মিনিমাম 2টো, একটা হচ্ছে এতে ছিল, ছোটখাটো, আর বাকি 2টো না minimum একটা বড় হতো। পুরুলিয়া, হুম। আর বাকিগুলো তো চারদিকে। চারদিকে, এবার তার মধ্যে 2টো থাকতো বড় বড়, ঠিক আছে, একটা বিশাল বড় 7,000 হতো, বাকিগুলো ছোট ছোট। বাকি ছোট 6,000 থাকতো। মানে 2টো ট্রিপ মোটামুটি থাকতো ওদের বড় এক্সপিডিশন, আর 2টো ট্রিপ থাকতো, একটা হচ্ছে ওদের ট্রেনিং, ছোটদের বাচ্চাদের ট্রেনিং, এই সেই ওই যেটা হ্যাঁ। পুরুলিয়াতে হতো, নতুন ক্লাবে যারা আছে তাদের ট্রেনিং, আর একটা ছোট ট্রিপ থাকতো। আর রক ক্লাইম্বিং ট্রেনিং হতো হ্যাঁ। ওটা। তো এরম ভাবে ওদের মোটামুটি 4টে ট্রিপ। এবার সুব্রতদা বলছে দেখ, যখন আমরা হাঁটাচলা করি, আমাদের যারা শেরপা বা যারা গাইড, তারা বলে খাবার খাওয়াতে হবে। বলছে সুব্রতদার কাছে শোনা গল্প একটা শুধু টিজার দিয়ে রাখছি। বলছে কোন একটা ট্রিপ থেকে ফিরছিল, মনে নেই নামটা, বলছে এক্সপিডিশনে এটা করে নামছি, তোর পিক ক্লাইম্ব করে নামছে। বলছে যখন হাঁটছি তখন, বলছে বরফের ওপর দিয়ে পুরো হাঁটছি তো, বলছে হাঁটতে হাঁটতে দেখছি ফার্স্টে মনে হলো পাশ থেকে কেউ হেঁটে গেল। বলছে ঠিক আছে, দেখলাম কেউ নেই। বলছে তারপরে দেখলাম গ্লেসিয়ার গ্লেসিয়ারে, তখন বলছে তখন গ্লেসিয়ার দিয়ে যাচ্ছি, ঠিক আছে, গ্লেসিয়ারের ওপর খচখচ করে আওয়াজ হচ্ছে কি একটা খচখচ করা। ওই তারপরে এবার বাকি যারা আছে তারা তো অনেক ডিস্টেন্সে ওইটাতেই হচ্ছে সুব্রতর প্রথম বিস্কুট ছড়ানোর অভিজ্ঞতা, হ্যাঁ। কারণ তখনই বলেছিল ওটাতেই। এবার বলছে তারপরে একটুখানি এগিয়ে গেছি, ঠিক আছে, যাচ্ছি, তারপর দেখছি আবার বাঁ দিক দিয়ে গেল। বলছে তারপরে কিছুক্ষণ বাদে দেখছি আমার সামনে একজন ছুটে ছুটে যাচ্ছে, বলছে তীরের বেগে এরকম ছুটে ছুটে এপার থেকে ওপার, ওপার থেকে এপার করছে। বলছে আমরা এখানে হাঁটতে পারছি না, ছুটছে কি করে, ঠিক আছে। এবার সুব্রত তো দাঁড়িয়ে গেছে, কারণ ওদের সব তো রোপে থাকে। হ্যাঁ, বলে দাঁড়িয়ে গেছি, শেরপা বুঝতে পেরেছে, শেরপা বলেছে যদি কোনো সমস্যা হয় যে সামনে যে গাইড থাকে সে বলে দাঁড়িয়ে যাবে বা টান দেবে দইতে, আর ওদের সিস্টেম যেমন তাই কমিউনিকেশনে। দাঁড়িয়ে গেছে, সে এসে বলছে কী হয়েছে, বলছে এরকম ব্যাপার। ওই তোমাকে যে বলছি বিস্কুট রেখেছো, বলছে হ্যাঁ। ওই তোমাকে যে বলছি বিস্কুট ছড়াবে, বলছে বিস্কুট ছড়াতে হয়, বলছে হ্যাঁ তুমি বিস্কুটটা ছড়াও না। বলছে তুমি কি, বলছে আমি কিছু দেখিনি, তুমি বিস্কুট ছড়াও না। বলছে তারপরে ও হাটটাতে এগিয়ে গেলো, দিয়ে বললো আমি এগিয়ে যাবো, তারপর তুমি বিস্কুট ছড়াবে। বলছে তারপর হাটটাতে বিস্কুট ছড়ান জলের সময়, বলছে কিছুক্ষণ বাদে ব্যাস গায়েব, আর কোনো ব্যাপার নেই, আমি একা একাই ভূতের মতো হাঁটছি তখন মনে হচ্ছে, ঠিক আছে। বলছে এই একটা ব্যাপার, তুই যখন পাহাড়ে যাবি, তারপরে যখন নেমে আসি তখন শেরপাটা ওকে বলেছিল যখন এখানে যাবে, এখানে অনেক রকম লোক থাকে যারা মারা যায়, এই যা সবার তো আত্মা শান্তি পায় না, বা সবার আত্মা বেরোতে পারে না পৃথিবীতে। এটা হচ্ছে এদের শেরপাদের কথা অনুসারে হুম, সুব্রত সেই কথাগুলোই আমাদেরকে বলেছিল এবং ছিল। বলে দিয়েছিল ওই দিনকে। আর দ্বিতীয় হচ্ছে আমি সেই দিনকে দেখেছিলাম, আমার যেটুকু মনে আছে, ওই যে পোর্শনটা যেটা পরেও আমি একজনের সাথে জিজ্ঞেস করে জেনেছিলাম সাদা ফ্ল্যাগ লাগানোর কারণটা কি। হুম, একটা না পর এখন লাইন দিয়ে যে একটা বড় বাঁশের ওপর সাদা লম্বা লম্বা ফ্ল্যাগগুলো লাগানো থাকে, যারা পাহাড়ে গেছে দেখেছে, হ্যাঁ, ওই জায়গাটা পুরোই ধারটা বরাবর, মানে যেদিকটা ঢালটা নামছে, তারপর তো খাদ, এই রাস্তা, তারপর খাদ, ওই ঢালটা পুরো এখনভাবে ঘেরা রয়েছে ওই জায়গাটা। হুম, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম পাহাড়ে যারা হচ্ছে ওরা হচ্ছে বৌদ্ধ এতে ধর্মে যারা মানে, তাদের কথা অনুসারে সাদা ফ্ল্যাগ লাগানোর কারণ হচ্ছে যাতে মানে ওইটা কি বলে, ওদের ওদের একটা কথা আছে না, কি বেশ বলে ওটাকে, কোনটা, মানে ওদের কথা যেটাকে বলে ওরা দৈত্য দানব এইসব, ওদের হচ্ছে আমি তো জানি। দু ধরনের হয় ওদের, ঠিক আছে। একটা হচ্ছে ভালো একটা খারাপ। ওই খারাপ এটা যাতে ওখান দিয়ে যাওয়ার সময় সাদা ফ্ল্যাগটা দেওয়া থাকে, ওতে লেখা থাকে মন্ত্রটা, ওতে লেগে যাতে ঠিক হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে ওদের কথা, এটা হচ্ছে ওই পাহাড়িদের মতামত অনুসারে। আমি যেটা পরে শুনে, মানে পরে সেই ট্রিপে গিয়ে একটা ট্রিপে গিয়ে জিজ্ঞেস করে জেনেছিলাম, কোন ট্রিপটাতে মনে পড়ছে না, যত সময় ওই ট্রিপেই
কোনো একটা জায়গায় ইয়েতে পেলিংয়ে গিয়ে পেলিংয়ে ওই এটার সাথে কথা বলে জেনেছিলাম, তার সাথে কথা বলে আমাদের হোটেল মালিক, হ্যাঁ। ওটাও পরে বলবো, ওটা আছে ওই গল্পটা। ও বলেছিল যে এই সাদা ফ্ল্যাগগুলো লাগানোর কারণ হচ্ছে ওরা বলছিল হচ্ছে হাওয়া, বাজে হাওয়া, হ্যাঁ বাজে হবে বাজে হাওয়া যখন যাবে সেই হাওয়াটা যাতে ওই ফ্ল্যাগের মন্ত্রটা লেগে হাওয়াটা এটা চেঞ্জ হবে, পরিষ্কার হয় যাতে না ওই ক্ষতি, মানুষের ক্ষতি করে এই হাওয়া, হুম। কারোর যাতে না ক্ষতি করে, সেই জন্য সাদা ফ্ল্যাগ লাইন দিয়ে লাগানো হয়। আর যে এরকম হয় না, বলছে হ্যাঁ এরকমই আমাদের নিয়ম। আর ওই যে জায়গাটা ছিল ওইখানটা পুরোই অ্যাঙ্গেলটা এখন সাদা ফ্ল্যাগ দেওয়া ছিল, মানে ওদের কথা অনুসারে ওইখান দিয়ে যাতে কোনো, ওখান দিয়ে বাজে হাওয়া যাওয়ার পথ, নিচে যেহেতু বাড়ি আছে, রাস্তা আছে, সেই জন্য ওখানটা লাইন দিয়ে সাদা ফ্ল্যাগ লাগানো আছে, যেটা আটকে ওইটাকে করবে, প্রিভেন্ট করার চেষ্টা করবে। এবারে যেই জন্য ওই আমি এটা বুঝলাম, ওই যে ট্রাক ড্রাইভারটা ছিল ও হচ্ছে লোকাল এলাকার, ও বলছে ওখানে লাগানো রয়েছে, তারপর হয়েছে মানে ওখানে কোনো একটা সমস্যা হয়েছে, আবার আমাদের ঠিক করতে হবে, ওদের হ্যাঁ। এটা ধারণাটা ছিল এইটা। ওই জন্য আমাদেরকে মানে পুরোপুরি অ্যাভয়েড করে দিয়ে বললো না কিছু না চলে যাও। তবে একটা কথা, লাস্টে যখন আমরা বেরোচ্ছি সেই সময় গোলুকে ওই মেয়েটা ট্রাক ড্রাইভারটা ঠিক আছে, গোলু মেয়েটাকে তারপরে আবার জিজ্ঞাসা করছি, টাকা দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করছে যে দিদি কোনো সমস্যা আছে মানে তা তখন মেয়েটা বলছে কোনখানটা, বলছে ওই যে যেটা বললাম ঠিক আছে। মেয়েটা ট্রাক ड्राइवर दिखे ताकि এটা কি বলো, ট্রাক ড্রাইভারটা বললো सुनो ना भैया आप लोग घूमने जा रहे हो ना, आप घूमने चले जाओ, ये सब लेके सोचो मत, आपने आंखों से भूल गलत देख लिया, ठीक है, डरने की कोई ज़रूरत नहीं, आप चले जाओ। तो गोलू বলছে না না আমি ভয় পাইনি, বলছে না ঠিক আছে চলে যাও, ও রাস্তে में ऐसा होता है ঠিক আছে বলে ভাগিয়ে দিতে। তখন গোলুর আর খটকাটা লেগেছিল, গোলু সেটা আমাকে পরে বলেছে, এখান থেকে আমারও একটু খটকা লেগেছিল। সুব্রতদাকে বলার পর সুব্রতা ওরা বলছে, তারপর দিন সুব্রতাকে আমি বলছি এই ব্যাপারে, সুব্রতা বলছে এত কিছু হয়ে গেছে তারপর তোর ওখানে চা খাচ্ছিলি। হ্যাঁ আমি বলছি হ্যাঁ, তো তুমি তো বললে দাঁড়িয়ে চা খা একটুখানি জিরিয়ে নে তারপর যাবি। বলছে তা আমি কি তোরাই জানি এত কিছু, তোকে তো আমি বললাম যত তাড়াতাড়ি হয় হোটেলে চলে যা। না, এরা শুধু তোরা দুজনে দেখেছিস, পিছন থেকে আমি দেখছি তুই নর্মাল যেতে এখন হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে শুধু এখানে শুধু ওইটা জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি আমি আর গোলু, ঠিক আছে। গোলুই সাথে সমস্যা হচ্ছে যদি বাকি দুজন যদি ভয় পাওয়া দুজন যদি দেখতো দেখতো তাহলে সমস্যা হতো, ঠিক আছে, এটা হয়নি, যাক একটা ভাগ্য ভালো আমাদের। সেদিকে হচ্ছে ট্রিপটা ভালো গেছে। তাই এইবার এইটা ছিল আমাদের ওইখানের মেন গল্প, যেটা আমরা বাদ দিয়ে গেছিলাম, ওটা ইন্টেনশনালি একটু বাদ দেওয়া ছিল, কারণ আগের দিন একটা টাইমটাও বড্ড দেরি হয়ে যাচ্ছিল। আর তার উপরে আগের দিনে যেটা আমাদের সমস্যা একটা হয়েছিল সেটা হচ্ছে আমরা মানে কিরম করে ইন্ট্রোডিউস করবো। সুব্রতদা একটা তো একজন মানুষ যে আমাদেরকে এগুলো তো অনেক, আমাদের যখন প্রথম ট্রিপে করতে পাহাড় দিকে যাই, প্রথম পাহাড় ট্রিপ হিসাব মতো ওটা প্রথম পাহাড় ট্রিপ, গুরুদম্বার ট্রিপ যখন করতে আমাদের বিভিন্ন ঠান্ডার জিনিসপত্র প্যান্ট জ্যাকেট সুব্রতদার কাছ থেকে, ঠিক আছে। গুরুদম্বার টিপে লাল প্যান্টটা আমার যদি কেউ দেখে থাকে ভিডিওটাতে রয়েছে, ওটা হচ্ছে সুব্রতদার প্যান্ট ছিল, ঠিক আছে। আমি যে ইনারটা পরেছিলাম সারাক্ষণ ঠান্ডার মধ্যে যেটাতে বেঁচেছি সেটাও সুব্রতদার থেকে নেওয়া। তো বেসিক্যালি যদি তোরা চাস ট্রেকের বিভিন্ন গল্প, বিভিন্ন এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স, ভৌতিক এক্সপিরিয়েন্সও আছে, নর্মাল এক্সপিরিয়েন্স আছে, সব রকম এক্সপিরিয়েন্স, ভূতের প্রচুর গল্প আছে সুব্রতদার কাছে, ঠিক আছে। ওর এক্সপিরিয়েন্স, ওর কথা অনুসারে হ্যাঁ, ওর এক্সপিরিয়েন্স ওরে তোর ধারণার বাইরে, ঠিক আছে। তো সেই যখন যদি এগুলো চাস তাহলে তো আমরা নিশ্চয়ই সুব্রতার সাথে কন্ট্যাক্ট করবো, তোরা কমেন্টে জানাবি। হ্যাঁ, কমেন্টে জানালে সিওর কন্ট্যাক্ট করবো, দৌড়ে দাঁড়ায় যাই হোক করে নিয়ে আনতে হবে, ঠিক আছে। প্রচুর গল্প আছে সুব্রতা। হ্যাঁ বিরিয়ারে, হ্যাঁ বিরিয়ার চা, সুব্রতা থাকলে যেটা থাকবে সেটা হচ্ছে বিড়ি, বিরিয়ার চা, এই দুটো লাগবে। এখন বিড়ি খাওয়া ছেড়ে দেয় তাহলে যাই, তাহলে বিড়ি খায় তো কম, মাঝে মাঝে, হ্যাঁ মাঝে 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 একটা করে লাগবে বিড়ি, ঠিক আছে। তো আচ্ছা, ওটা থাকবেই, তো আশা করি আমাদের মধ্যে কারোর সমস্যা নেই ওটাতে, ঠিক আছে। এবার আমাদের এই পরের দিনের গল্পটাতে এবার ওইখান থেকে তো ফেরা বলে রাত্রিরে এটাই করে দেওয়া ছিল। এবার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের লক্ষ্য হচ্ছে রাবাংলা থেকে এবার পরের দিন সকালবেলা উঠে আসল জায়গাটা হচ্ছে যেটা আগের দিন হয়েছিল, আমরা যে সকালবেলা উঠে গাড়িটাকে উপর দিকে তুলে রেখে এসেছিলাম হেলমেট ছাড়া, পরের দিন সকালবেলা যখন আমরা হোটেল থেকে রেডি হয়ে বেরোচ্ছি, হোটেলের উল্টো দিকে ওই যে জায়গাটা গাড়িটা রাখা ছিল আগের দিন সেখানটাতেই রাখা রয়েছে, আমার লাগেজগুলো বাঁধছি, একটা পুলিশ অফিসার ওপর থেকে নামতে এলো আমাদের দিকে, বলছে तुम लोग कल सुबह को हेलमेट छाड़ा घूम रहे थे। सुबह को हेलमेट छाड़ा नहीं, बोलছে हाँ इतना बजे गाड़ी यहाँ से लेके वहाँ गए थे। अच्छी, अब वो होटल वाला बोला पार्किंग यहीं पर नहीं होगा, वहाँ पर कर दो, हमने करने गया था, हेलमेट क्यों नहीं पहना, मतलब 50 मीटर जाने के लिए हेलमेट पहनना पड़ेगा, बोलছে हाँ, মানে তিনটে দোকান পরে গিয়ে গেছে, হ্যাঁ মানে সকালবেলা 7টা বাজে, তখন 6:30 বাজে, হ্যাঁ ওরাও মানে তখন ওঠেনি, ক্যামেরায়
আমাদেরকে দেখে বলছে। ক্যামেরা আমাদের বলছে তোমাদের ক্যামেরায় ছবি উঠেছে, আমি তোমাদের বললাম তোমরা প্রথম ঘুরতে এসছো, গুজরাট টুরিস্ট পার্টি হোটেলওয়ালার সাথে কন্ট্যাক্ট করেছে, টুরিস্ট ঘুরতে এসছে, কালকে ঢুকে জানে না, বললো ঠিক আছে। তাই জন্য তো সকালবেলা ওয়ার্নিং দিল, বললো এখানে কোথাও সিকিমে কোথাও হেলমেট সিটির মধ্যে উইদাউট হেলমেট যদি করো তাহলে কিন্তু কেস খাবে। এবারে লোকাল আগে তো হেলমেট ছাড়াই ঘুরে যাচ্ছে। লোকাল হেলমেট ছাড়া করছে, বলছে টুরিস্ট পার্টির জন্য কিন্তু ওরা ছাড় নেই, সবসময় নিজের সেফটিটা রাখো, কারণ তোমরা এখানে বেসিক্যালি ওদের কারণটা হচ্ছে ওরা এবার তখন এতটা চাপাচাপি ছিল না হেলমেটে। ওরা একটা কথা বলছে, দেখো তোমরা তো তলা থেকে এসছো, তোমরা এখানে অ্যাকাস্টমড হবে ওয়েদারে, তারপরে এই করবে, তোমাদের সমস্যা হতে পারে, যেটা আমাদের এখানকার লোকের হয় না, তাই জন্য তোমাদেরকে আরও হেলমেট পরার জন্য ওরা ফোর্স করি। তারপরে সেদিনকে ওখানে সকালবেলা লাগেজ টাগেজ বেঁধে বেরোলাম ওরা, বেরিয়ে একটা বেরিয়ে হ্যাঁ ওর জায়গায় আমরা রেস্টুরেন্ট cross করেই সিঁড়িটা ক্রস করেই একটা রেস্টুরেন্ট মতো পেলাম, এখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ানো হলো, ব্রেকফাস্টের জন্য মানে দেখে খুব সুন্দর লাগছিল, দেখে দাঁড়ানো হলো। হুম। ব্রেকফাস্টের টেবিলটা ছিল হচ্ছে বাইরে ব্যালকনিতে, ব্যালকনিটা হচ্ছে পুরো খাদের ধারে, তারপরে মানে ওর বাগান মতো রয়েছে কিছু একটা, পরিষ্কার মানে রাস্তাটা হচ্ছে এখন পাহাড় মতো নেমে গেছে, তারপর খাদ, তারপর দুদু হচ্ছে ফাঁকা জায়গা, মানে পাহাড়ি ছোটোখাটো ছোটো ছোটো পাহাড়, তারপর সিধে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা থেকে। মানে আমার দেখা ওই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা প্রথমবার ওইখানে দেখেছিলাম, ওটার মানে ছবি রয়েছে, যদি পারি ওটাকে আমি অ্যাড করে দেবো, যেহেতু এই ভিডিওটাও শনিবার আসবে, কারণ আজকে শুক্রবার অলরেডি আমরা রেকর্ডিং করছি সবে। লাইট খারাপ হওয়ার জন্য আমরা চিন্তা করছিলাম আলাদা হবে কিনা, যে যারা স্ট্রিমটা দেখিস তারা জানিস কি হয়েছে, লাইট তো চলে গেছে কাদায়, আগের দিন বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, ঠিক আছে ওটা বাদ দিয়ে এবার ওখানে লাঞ্চ ফাঞ্চ করা হলো, এবার টিফিন করা হলো। টিফিন মানে কি খাওয়া হয়েছিল মনেও নেই, বৌদি স্যান্ডউইচ খাওয়া হয়েছিল, এই আমার মনে নেই, আমি বলে গেছি। বা এমন কিছু একটা নেওয়া হয়েছিল। খেয়ে এবার বেরোনো হচ্ছে, যাওয়া হবে আমাদের পেলিংয়ের যে মেন রোডটা ছিল হচ্ছে সেদিনকে বন্ধ, সেই সময় মেন রোডে কাজ চলছে। আমাদের বললো তোমরা দাঁড়াতে পারো 2-2.5 ঘন্টা এখানে, বা একটা লোকাল গ্রামের ভেতর দিয়ে রাস্তা আছে সেটা দিয়ে চলে যেতে পারো। যেই বলেছে গ্রামের ভেতরে আছে, আমার যে রাস্তাটা কোন দিকে আছে বলুন, আমার চলে যায়। গ্রামের ভেতরে রাস্তা মানে আমরা সবসময় রাজি, কারণ হচ্ছে এক হচ্ছে ছোট হবে, সরু হবে, ফাঁকা হবে, আর তার থেকে বড় কথা কি বলতো, গ্রামের ভেতরে রাস্তা দিয়ে গেলে ওই যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটা আসলে এসেন্সটা পাই, হ্যাঁ যেখান দিয়ে যাচ্ছি, মানে শহরের রাস্তায় বড় রাস্তায় তো প্রচুর গাড়ি থাকে, প্রচুর গাড়ি প্রচুর লোক, সে এই ওই জিনিসটা থাকে না যে পাহাড়ে যে ফাঁকা যে এক্সপিরিয়েন্সটা, সেটা গ্রামের রাস্তাগুলোতেই পাওয়া যায়। হ্যাঁ যে কোনো তবে রাস্তা তবে ওই রাস্তাটাতে গিয়ে আমাদের একটা ফিলিংস হয়েছিল যে খালি না কান বন্ধ হচ্ছে, কান খুলছে, বন্ধ হচ্ছে, কান ছিল। আমরা একবার ক্লাইম্ব করছি, না ব্যাপারটা আগে বলে দিই, পেলিংটা হচ্ছে এই পাশ থেকে ওই রাস্তাটা দিকে গেলে এখন সিধে ওই পাহাড়ের ওপরই একটা, তারপর নিচে নেমে আবার একটা পাহাড়ে উঠতে হবে। কিন্তু যেটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা, সেটা হচ্ছে ফার্স্টে আমরা এই যে পাহাড়ে ছিলাম তার টপে উঠলাম, এ পুরো নিচে নামলাম, আর নদী টপকালে এখন ছোট্ট ওই 20 ফুটের নদী, লোহার ব্রিজ, আবার টপে উঠলাম, আবার নিচে নামলাম। হ্যাঁ আর চলতে, আর মাঝখানটা তো উপরে উঠছি নিচে নামছি, সেটাও মাঝখানে রাস্তাটা এরম করে যাচ্ছে, অন্যান্য রাস্তা আমাদের এরম যায়, এই রাস্তাটা এরম টাইপের যাচ্ছে, ঠিক আছে না ওই এখন নয় এরকমই, মানে মানে এত মানে আমরা এত উঠছি নামছি, মানে সাধারণত বাকি অনেক জায়গায় অনেকবার গেছি, কখনো এতবার আমাদের উঠতে নামতে পারিনি, এই কারণে কি আছে যতবার উঠছি কানটা বন্ধ হচ্ছে, আবার নামছি কানটা ছাড়ছে, ঠিক আছে। হ্যাঁ সৌন্দর্য কিছু ছিল, পুরো সুন্দর রাস্তা, পাহাড়ে এই ঢালটা বাড়ি, এই ঢালটা ফাঁকা জঙ্গল মতো, মানে এটা হচ্ছে হিসাব মতো এই গ্রাম থেকে ওই গ্রামটা যাওয়ার রাস্তা, মাঝখানে যে যেমন হেঁটে গেলে আমার রাস্তা হয় সাধারণত সে এখন ধরনের, মানে এরকম ভাবে এই জিগটা যে মানে গাড়ির জন্য যে জিগ জ্যাক হয় তৈরি রাস্তা নয়, ঠিক আছে, তো বেশ মজা লাগছিল। আর উল্টো দিকে কোনো গাড়িও ছিল না ওই রাস্তাটা, আমরা 4 জন মিলে যাচ্ছিলাম ফাঁকা রাস্তায়, সুন্দর মানে হেভি মজাতে গেছি, ঠিক আছে ওই ট্রিপটা। ওখান থেকে আমরা যাচ্ছিলাম, আমাদের লক্ষ্য ছিল পেলিং যাবো সেদিনকে, ঠিক আছে। পেলিং যাওয়ার আগে সেই রাজবাড়িটা একটা, সেই রাবডেন রুইন্স, পেলিং যাওয়ার আগে রাবডেন রুইন্সে ঢুকলাম, রাবডেন রুইন্সটা পুরো ঘুরলাম, ঠিক আছে। ওখানে তো এত অবস্থা খারাপ, তখন তো মানে সে কি বলবো, হ্যাঁ না তখন মাঠে খেলা বন্ধ, ঠিক আছে, চাকরি করি তার মাঝখানে এইসব, ঠিক আছে। গিয়ে ওটাতে গিয়ে প্রচুর হাঁটতে হয়েছে। রাবডেন রুইন্সে যারা গেছে তারা আসলে জানে হাঁটতে অনেকটাই হাঁটতে হয়, ভেতরটা পুরোটা দেখতে হলে পুরোটা ঘুরে ঘুরে দেখেছি, হেঁটেছি, ঠিক আছে, হাতে ক্যামেরা, পিঠে ব্যাগ, ঠিক আছে, অবস্থা খারাপ, এরকম হাঁটছি।
তার মাঝখানে দেখছি মঙ্কগুলো দেখছি দিব্যি ছুটি ছুটি বাচ্চা মঙ্কগুলো দেখছি দিব্যি ছোটাছুটি করছে। তাই ওখানে গেছি রাবডেল নিউজটা পুরো ঘুরেছি। ওখানে যখন আমাদের যখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো এই মঙ্কগুলো সেই বাচ্চা মঙ্কগুলো ছোটাছুটি করছে, ঠিক আছে, ওখানকার লোকেরা দেখছি যে প্রেম করতে যাচ্ছে করছে। আমার ভাবছি ভাই এত কষ্ট করে যেটা থাম্বনেলটা দেওয়া হয়েছিল ওটা হচ্ছে আব্দুল আজিজের ওই সিনটা, ওটা স্পেলিং এর ওখানে। তা ওরম করে ঘোরাঘুরি করলাম পুরো। ও রাবডেল নিউজটা ঘুরেছে, অবস্থা খারাপ আমাদের, ঠিক আছে, ঘেমে টেমে এক কার। তারপরে আবার জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে বসে আবার গাড়ি চালালাম। বললাম পেলিং কতদূর? বললো পেলিং তো জাস্ট উঠে বাঁ দিক ঘুরলেই পেলিং, ঠিক আছে। হ্যাঁ, বললো হ্যাঁ বেশিক্ষণ নয় তো, 500 মিটার না 700 মিটার, 1 কিলোমিটার খালি না 5-7 মিনিটের মতো লাগলো। বলে 5-7 মিনিট লাগবে তোমাদের বাইকে যেতে। বলে সত্যি জাস্ট উঠলাম পাহাড়টার ওপরটায় গেলাম, গিয়ে আমাদেরকে ঘুরলাম, ঘুরে দেখলাম সহজ শুরু বিশাল বিশাল শহর, ঠিক আছে। এই সাবাস এই সুন্দর দেখতে তো পেলিংটা, ঠিক আছে। শুধু একটা জিনিস সেঙ্কি তখন কিছু খেয়াল করিনি, ঠিক আছে, সেটা বলছি কি খেয়াল করিনি। এবার আমরা ঢুকে এবার আমাদের থাকার জায়গা করতে হবে, পেলিংয়ে এসে থাকতে হবে। এবার সবাই বলেছিল পেলিংয়ে থাকলে হেলিপ্যাডের দিকটা থাকলে পেলিংয়ে ভিউটা খুব সুন্দর কাঞ্চন, হেলিপ্যাডের দিকে খরচাও কম আছে অনেক। ঠিক আছে, ওখানে যাবি, ওখানে হোটেল খুঁজবি, ওখানে ওটা সবচেয়ে বেস্ট জায়গা পেলিংয়ের ভিউয়ের জন্য। আমরা ভাই কোনো কথা বলিনি, ঠিক আছে, সিধে আমাদের লক্ষ্য হচ্ছে একটাই হেলিপ্যাড, ঠিক আছে, পেলিং হেলিপ্যাডের দিকে যাচ্ছি। ঠিক আছে, গাড়ি ফাড়ি নিয়ে পেলিং হেলিপ্যাড, তখন ওটা হচ্ছে আপার পেলিংয়ে। আমার লোয়ার পেলিংয়ে সবাই বলছে লোয়ার পেলিংয়ে থাকে না, কারণ ওখান থেকে ভিউটা ভালো নয়। তা আমরা আপার পেলিংয়েই থাকবো, ঠিক আছে। হেলিপ্যাডে গেছি, গিয়ে হোটেল খুঁজছি, কোথাও সালা হোটেল পাচ্ছি না, ঠিক আছে। না হেলিপ্যাডের ওখানে হোটেল পাওয়া গেল। হোটেলে হচ্ছে রুম পছন্দ হলো না ফার্স্ট। হেলিপ্যাডের পাশেই যে হোটেলটা ছিল রুমটা, সেটা রুম পছন্দ হলো না। আমরা তো আমার রুম পছন্দ আমরা অন্য জায়গায় দেখি চল। তারপর ওটা হলো আমাদের হচ্ছে আপার পেলিংয়ে। এবার আপার পেলিংয়ে গিয়ে মজা, আমার একটা জায়গায় তখন অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে, মানে সকালবেলা রাবাংলা থেকে বেরিয়েছি, তখন দুপুর হয়ে গেছে, ঠিক আছে। দুপুর হয়ে যাওয়ার পরে আমরা তখনও রুম খুঁজছি, রুম পাইনি। খাওয়া লাঞ্চ হয়নি আমাদের তখনও, খিদেতে পেট ছটপট করছে, আমরা একটা হোটেল নিয়ে খাওয়া দাওয়া করবো চিন্তাও না, ঠিক আছে। তা আপার পেলিং গেছি, 2-2:30 বাজে। আপার পেলিং গেছে না, ওই মাঠ মতো ছিল সামনে, ফাঁকা জায়গাটা চলে হোটেলটা বেশ সুন্দর দেখলাম। হোটেল খুব সুন্দর, একদম অনেকগুলো হোটেল ছিল, 2টো হোটেল ছিল, ওখানে 4-5টা হোটেল ছিল, 4-5টা হোটেল ছিল। তার মধ্যে একটা হোটেল দেখলাম যে নর্মাল টাইপ দেখতে, বাকিগুলো হেভি সাজানো গোছানো, ঠিক আছে। বুঝলাম প্রচুর দাম হবে, পোষাবে না। হোটেলটাতে গেছি ভাই, একটা মানুষ হোটেলে যায় কি রুম লাগবে, ঠিক আছে। আমরা গিয়ে বললাম যে রুম খুঁজছি ভাই। রিসেপশনে ফার্স্ট কথা কি থাকে, ঠিক আছে, বাজেট বলুন বা কিছু। ভাই এখানে গিয়ে বললাম রুম লাগবে, ঠিক আছে, রিসেপশন থেকে ফার্স্টেই বললো আপনাদের বাজেটে বাইরে। আমরা তাকিয়েছি ফেল করি, এই ভাই মানে এই যে বলছে হ্যাঁ আপনাদের পোষাবে না, প্রচুর দাম, আপনারা পারবেন না এই রুম নিতে। এরকম করে ফেল পেতে পারবো না রুম নিতে, মানে তুমি বলে দিলে কি করে আমরা রুম নিতে পারবো কি পারবো না? বলছে না তোমার রুম নিতে পারবে না, তোমাদের রুম নিতে লাভ নেই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে নেবো না বলে বেরিয়ে আসছে। গোলু রাগ হয়ে গেছে, গোলু বলছে কত করে রুম নেবে? বলছে 2,000 টাকা পার নাইট। বলছে 2,000 টাকা পার নাইট রুম নেবে, তাদের রুম নিতে পারবো না, এখানেই থাকবো। আমরা বলছি কেন এখানে থাকবো, এখানে থেকে লাভ কি, 2,000 টাকা পার নাইট। তখন কথা যে বালের যাদের বালের মানে বালের মতো ব্যবহার লোকের সঙ্গে, তাদের ওটা থাকা দরকার। কেন ফিতে থাকলেও থাকবে না, ও বিনা পয়সা থাকতে দিলে ওই হোটেলে থাকবো না, কোনো লাভ নেই ওখানে থেকে। তো যাই হোক করে গজগজ করছে, চলাই খিদে পাচ্ছে খাই, হ্যাঁ বলি এবার রোগ বাসছে যেমন পেট, মানে ওই যে টানটা নিয়েছি, টানের রেস্টুরেন্ট ছিল দেখেছি, খুব সুন্দর দেখতে। আর মানে ওটা হচ্ছে বেসিক্যালি ওইখানকার টাইপের ডিজাইনের রেস্টুরেন্ট, আমাদের বাঙালিরা যে আমরা যেরকম রেস্টুরেন্টটা দেখে অভ্যস্ত, এরকম টাইপের রেস্টুরেন্ট, পাহাড়ি টাইপের, ঠিক আছে। আমরা ওখানে খাবো বলে আমি করলাম যে ওইটা দেখে এসছি, ওইখানে খাবো, চল ওখানে খাবো, অনেকে খাওয়া দাওয়া করি, আবার চিন্তা করা যাবে, প্রচুর সময় আছে এখন, ঠিক আছে, সন্ধ্যা রাত্রির মধ্যে হোটেল আরামসে পেয়ে যাবো। আমার তাও ঠিক, চল বলে গিয়ে ওখানে গিয়ে খেতে বসেছি। তাও যে ভদ্রলোকটা এসছে ওখানে, ওরা ফ্যামিলি ওন, ঠিক আছে। লোকটা সার্ভ করছে, লোকটা মালিক, প্লাস বিল করছে, প্লাস সার্ভ করছে, ওর বউ রান্না করছে, আর মেয়ে রান্না করছে, ঠিক আছে। তাই এরকম ব্যাপার, আর তার সাথে ওদের হোটেল রুম আছে, সেটা আমরা তখন জানতাম না। এবার হচ্ছে হচ্ছে কি বলে লাউঞ্জ টাইপের, এটা তবে ফার্স্টে ঢুকবি একটা লাউঞ্জে, মানে তোর সোফা রাখা রয়েছে, যেমন বুক রাখা রয়েছে, যেমন নয় কোনো গান ফানের জায়গা নয় ওটা হচ্ছে, বা কোনো নেই মিউজিশিয়ানের, প্রচুর বই রাখা হয়েছে, গিটার রাখা আছে, মানে তোর যদি মনে হয় তুই গান গিয়ে গিটার বাজাবি, গান করবি, সেটার জন্য গিটার দেওয়া আছে। তোর যদি মনে হয় তুই গিয়ে বই পড়বি, টাইম কাটাবি, তার জন্য বই দেওয়া আছে।
এসব কিছু করা যায়, সুন্দর করে সাজানো, আর heavy ambience। বইগুলো হচ্ছে বই কিন্তু কোনোটাই ওর কেনা নয়। সব বই হচ্ছে এবার এটা আমরা জানি এটা হচ্ছে না, এটা বলে দেওয়া ভালো, ওটা হচ্ছে ব্যাকপ্যাকারদের হ্যাঁ। হোটেল, বলতে ব্যাকপ্যাকাররা থাকে খায় এই করে। তখন আমরা তো জানি না, হ্যাঁ, ফার্স্টে আমরা দেখছি বেশ সুন্দর এটা, এবার লোকটা আর বলছে খেতে বসেছিলাম আমরা হচ্ছে এতে, লোকটা বলছে balcony-তে। আমরা ভেতরে বসে, লোকটা ভেতরে বসছে কেন, বাইরে বসে, বাইরের ভিউটা ভালো লাগবে, খেতে খেতে ভালো একটা ভিউ পাবে। আমার বাইরে তারপর দেখলাম যে সামনে একটা ব্যালকনি করা আছে, মানে ঠিক ও মানে যেখানে তো রেস্টুরেন্টের চার দেওয়াল তার পাশেই ব্যালকনি করা। যে বললো ওখানে বসানো ভালো লাগবে, দেখো কত সুন্দর ভিউ আছে। পরে গিয়ে বসলাম, বসে দেখছি শ্বাস পুরো পেলিং শহরটাকে পুরো ফার্স্টে ঢোকাতে পেলিং শহর, শহরে তারপরে সব দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা সব দেখতে আছে। এবার তখন ওই দূরের কাঞ্চনজঙ্ঘা ভ্যালিটা তখন দেখছি পুরো মেঘ হয়ে আছে, পুরো মেঘ, ঠিক আছে, পুরো মেঘ নয় তখন, মেঘগুলো মেঘ আস্তে আস্তে। হালকা হালকা মাঝে মাঝে। তা দূরে ভ্যালিটাতে তখন মানে দূর থেকে যে ভ্যালিটা দেখতে পাচ্ছে, দূরে পাহাড়গুলো, কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা কেন পেলিং দিয়ে সিধে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো ওই পাশটা থেকে কখনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কোনো মেঘ ঢাকা পড়ছে, বেশ সুন্দর দেখতে লাগে, ঠিক আছে, হেভি হেভি মিস্টিক্যাল ভিউটা ছিল, ঠিক আছে। মেঘটা আমার পেছনে মিক্সটা ভেসে ভেসে আসছে, মাঝে মাঝে পাহাড়টা আসছে, পাহাড়টা ঢাকা পড়ে যাচ্ছে। আর সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে মেঘটা যে ভেসে ভেসে আসছে, তুই পুরো এটা দেখতে পাবি। পেলিংয়ে যারা গেছে তারাও জানে কাঞ্চনজঙ্ঘা থেকে, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা মাঝখানে পাহাড়গুলোকে ছোটো ছোটো লাগে, উপর দিয়ে মানে সবটা আসছে, ঠিক আছে, হেভি মিস্টিক্যাল দেখতে। বিকাল বিকাল দুপুরটা ক্রস করে যায়, 3টে তখন বেজে গেছে, ঠিক আছে, বিকালের এটা চলে এসছে, মানে একটা আলাদাই পরন্ত সূর্য, তার সাথে যেমন পাহাড়ে যেরকম মজাটা লাগে, ঠিক সেই জিনিসটা পাচ্ছি। বসে বসে আমরা আচ্ছা খাচ্ছি, দেখছি, যত নেওয়া হয়েছিল চাউ বা সামনে কিছু একটা হ্যাঁ। নেওয়া হয়েছিল, থুপ্পা নেওয়া হয়েছিল, থুপ্পা নেওয়া হয়েছিল, থুপ্পা নেওয়া হয়েছিল, আচ্ছা বড় সেই তাইপো নেওয়া হয়েছিল, তাই তো পরের পরের দিন, হ্যাঁ, পরের দিন আমি অর্ডার করেছিলাম ওটা, তোরা কেউ বসে বসে ওগুলো খাচ্ছি আর থুপ্পা নেওয়া হয়েছে, নিয়ে খেতে খেতে আমরা ওই ভিউ দেখছি। ওই ভিউ দেখছি, দেখতে দেখতে বেশ এ করছি, লোকটা এসছে কি এটা বলতে এলো, এসে আমরা বললাম আচ্ছা একটা কথা বলুন, বলছে এখানে হোটেল কোথায় থাকার হোটেল ভালো একটু ভালো পরিষ্কার একটু যদি হয় খুব ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু ভালো ভিউ থাকবে, সস্তার ভালো মধ্যে যেটা হয় থাকলে হবে। পরিষ্কার, আর মানে যা যা আমাদের ক্রাইটেরিয়া একবারে সব বলে দিয়েছিল। হ্যাঁ এবার সব ঠিক আছে, আমাদের বেশি কিছু আহামরি কিছু জিনিস চাই না, একটু বাথরুমটা একটু পরিষ্কার হবে, আমাদের টয়লেটটা খুব ভালো পরিষ্কার হওয়া চাই, বিছনা এই 5 জন ধরে যাবো যদি একটা করে হয় কোনো চাপ নেই, ঠিক আছে, জানলা একটু বড় থাকবে ব্যাস, দেখতে পাবে, রুম থেকে একটা ভিউ থাকবে, হ্যাঁ ওই তো মানে জানলা পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম পায়খানা সমেত রুম একটা হলে হবে। লোকটা বলছে তোমরা রুম নাও নি এখন, আমার না, তো লোকটাও হিন্দিতে বলছে, বলছে আমার यहाँ पे रूम है आप देखोगे, আমরা বললাম হ্যাঁ দেখবো। বলছে लेकिन आपको पसंद आएगा कि नहीं ये तो पता नहीं है। हम लोग क्यों, बोला हाँ यहाँ पे ना बैग पकड़ लोग जो आता है, जो बैग लेके घूमता है पैदल, हाँ बोलছে वो लोग यहाँ पे रहता है, ठीक है, वो सस्ता वाला रूम ही तो होता है, तो ये सब सस्ता वाला रूम है, ठीक है, बोलছে 2 रूम अभी बाकी है, না আপনারা 5 জন আছেন, দুটো রুমই নিতে হবে, একটা একটা 2, বলছে দুটো রুমে আপনারা পেয়ে যাবেন, ব্যাপারটা হচ্ছে 3 জনের রুমটা একটু দাম বেশি পড়বে, আর 2 জনের রুমটা নর্মাল, 2 জনের রুমটার দাম পড়েছে 600 টাকা না 500 টাকা, আর 3 জনের 750 টাকা, 750 টাকা, ঠিক আছে, 3 জন তোমার রুম ভাড়া পড়ে একটু বেশি পড়বে, আপনি দেখে আসো। তুমি বলছো তুই একটা কাজ কর, তোমরা হচ্ছে দেখে আসো রুমটা, বলে একজনকে ডাকলো, সে আমাদেরকে রুমটা নিয়ে দেখালো, আর এই রুমটায় গিয়ে দেখছি যে ব্যালকনিটা ছিলাম, ঠিক ব্যালকনির নিচটা হচ্ছে রুমটা, ঠিক আছে, ব্যালকনির জাস্ট নিচটা হচ্ছে রুমটা, ঠিক আছে, মানে বিল্ডিংটা হচ্ছে একটু এল শেপ বিল্ডিংটা, ঠিক আছে, এই এলের যে মুখটা, এই যে মুখটা, এটা হচ্ছে বড় রুমটা, যেখানে দুটো উইন্ডো, এই সাইডে হচ্ছে রুম, হ্যাঁ ঠিক আছে, তারপর এই গেছে লম্বা বারান্দা, এখানে একটা রুম, মাঝখানে হচ্ছে সিঁড়িটা দিয়ে ওটা মানে গলিপথ, ওটার জায়গা, আবার ওপাশেও সেম ভাবে ওইভাবেই রুম ছিল, ইউ আকারের শেপটা ছিল, এই কোণের রুমটা ছিল একটাই জানলা, হ্যাঁ, মানে যেটা যে সাইডটা আমরা পেরিয়ে দেখবো, ওই কি বলে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, সেই ওয়ালটার এইটুকু করে দুদিকে ছাড় দিয়ে পুরোটাই জানলা, হ্যাঁ, যেটা মাঝের রুম ছিল তার দরজার দরজাটা ছিল একদম ওয়াল, এখন ওয়াল ধার করা, বাকি যতটা পুরোটাই জানলা কাঁচের, ওই রুমটা থেকে শুয়ে শুয়ে ভিজা দেখা যাবে, এই রুমটা থেকে শুয়ে শুয়ে ভিজা দেখা যাবে, মানে দুটো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা তার শুয়ে শুয়ে তুই দেখবি, ঠিক আছে, আর রুমগুলোর পজিশনটা এত সুন্দর না, সামনে কোনো বাড়ি, খালি গাছ ছিল একটা সামনে একটা গাছ, গাছটা কিন্তু এমন নয় যে গাছটা ডিস্ট্রাক্টিং, গাছটাকে সুন্দর পুরো সাজানো গাছটা, এবার আমরা তো ভাবলাম যা সস্তাগুলো নয়, এ তো প্রচুর ভাড়াই বলবে, এত সুন্দর রুমটা, সত্যি বলতে রুমটা বলছি, রুমটা যেটা বড় রুম, সেই রুমটা প্রায় 14x15 রুম, ঠিক আছে, এত 14 ফুট বাই 15 ফুট একটা রুম, ঠিক আছে, অ্যাটাচ বাথরুম পায়খানা, আর একটা যে রুম আছে
এই এটা রুমটা কম হচ্ছে ছোট ছিল। হ্যাঁ 10x10 রুম, অ্যাটাচ বাথরুম পায়খানা। আমি বলছি মানে বাথরুম পায়খানা তো হোটেলে অ্যাটাচডই হয়, না সব জায়গায় হয় না, আমরা এরকম ফিলিংও আছে। আমার ফিলিংও আছে, সব জায়গাতে পাওয়া যায় না। তো অ্যাটাচ বাথরুম পায়খানা সমেত 10x14, একটা 14x15 রুম, একটা 10x10 রুম, তো দাম তো বেশি পড়বে। তো আমরা এবার গিয়ে যেছি কত আমাদের রুম তো পছন্দ হয়েছে, আমাদের বলছে रूम कैसा लगा? अच्छा रूम तो अच्छा लगा है, आप बताइए कितना भाड़ा है रूम का? ভাড়া কত দিতে হবে? बोलছে आपको पसंद आया कि बोलिए हम लोग को रूम बहुत पसंद आया है, आप बोलिए भाड़ा कितना देगा वो? बोलছে बड़ा वाला रूम का 750 लेंगे और छोटा वाला जो रूम है उसका 500 रुपया लेंगे। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। ওপরে পেলিংয়ের ওপরে যে হোটেলটা দেখেছিলাম সেখানে একটা ফালি জানলা থেকে তুই শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবি, তার জন্য তার ভাড়া ছিল 2,000 টাকা। আমার বলছে তো এতে যেটা যে রুমটা আমরা ফার্স্টে নিয়ে নিই, যেটা হচ্ছে এয়ার হেলিপ্যাডের ওখানে, ও সাইড রুম থেকে দেখাই যাবে না, হ্যাঁ তো 1200 টাকা ভাড়া। রুম থেকে বেরিয়ে এসে দেখতে হয়। আমি বলছি हम लेंगे, बोलছে आप रहोगे? हम लेंगे। बोले ठीक है आपका लगेज हम कर देते हैं, अंदर कर देते, आपको कुछ ले जाने की जरूरत नहीं है। হ্যাঁ লাগেজ তখন আমরা খুলিনি, গাড়িতে রাখা রয়েছে, আমরা যে লাগেজটা খুলে খুলে আনি। আনতে হবে। বলছে ঠিক আছে, বললে লাগেজ ফাগেজ খুলে নিয়ে রেখেছি গাড়িতে, ঠিক আছে ভাই 700 750 500 1250 টাকা, ঠিক আছে 1250 টাকায় পেলিংয়ে একটা চরম রুম, যে বড় রুমটা যেটা দিচ্ছে বিছনাটাতে আমরা 5 জন মানে আরামসে তুই বসে যাবি, ভাড়াটা 4 জন শুয়ে যাওয়া যাবে আরামসে, জায়গায় জায়গায় গায়ে গা লাগবে না, ঠিক আছে। তাতে 3টে করে চেয়ার দেওয়া, ঠিক আছে, ওই রুমে চেয়ার দেওয়া, তোর বড় না টেবিল, ওই রুমটাতে কিছু ছিল না, ওই রুমটা খালি বিছানাই ছিল আর টেবিল ছিল। একটা টিভি ছিল, ওই শোকেস মতো ছিল, আলমারি মতো ছিল, এই রুমটাতে শোকেস আলমারি টেবিল চেয়ার সব সব কিছু দেওয়া মানে ছিল। টেবিল, বড় একটা টেবিল দেওয়া, ঠিক আছে। আর তেহি মজা, তলায় এসে রুমে বসে আমরা করছি, গল্প করছি। সন্ধ্যেবেলা লোকটা বললো इवनिंग के टाइम ऊपर आ जाना। আচ্ছা লাগে। হ্যাঁ লোকটা আমাদের যখন ঘরে ঢুকছি বলছে तुम लोग जाके फ्रेश हो जाओ, आप लोग जाके फ्रेश हो जाइए, थोड़ा रेस्ट लीजिए, ঘুমানোর হলে ঘুমিয়ে নাও, तो सो लीजिए। বাংলায় বল, কোনো অসুবিধা নেই, ঘুমানোর হলে ঘুমিয়ে নাও, তুমি আবার সন্ধেবেলা হ্যাঁ। ওপরটা চলে এসো, ওপরটা থেকে এই ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর লাগবে। আমার সন্ধ্যাবেলা বলে হ্যাঁ সন্ধ্যাবেলা উপরে চলে সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসো, বলছে দেখো তোমার তো এখানে বসে এনজয় করো, তোমার পেলিংটাকে এনজয় করো, ঠিক আছে, আমার এই জায়গাটাতে পেলিং এনজয় করতে হবে, আমরা ভেবেছি আমাদের পেলিংয়ে ঘুরতে বেরোতে হবে, করতে হবে, ঠিক আছে। হ্যাঁ এবার তারপর হলো জীবনে আমার প্রথম ক্রক্সের জুতো ইউজ করা, মানে ক্রক্সের স্টাইলের জুতো, কিন্তু আমি ওই 2017 সালে কিনেছিলাম হ্যাঁ পেলিং থেকে, কারণ আমার হাওয়াই চপ্পল গেল ছিঁড়ে, দাদা হাই চপ্পল ছিঁড়ে গেল, মানে জুতো ওখান কিনতে থেকে নেবে জুতোটা বার করলাম, পচাত করে ছিঁড়ে গেল জুতোটা, এই যে, ফেলে দিয়ে জুতো ফুতো কিনতে গেলাম, তখনই ওই পেট্রোল পাম্প ফাম্পা একটু ঘুরে গেলাম, আর তো বিস্কুট টিস্কুট কিনে আনা হলো। তারপর তখন আমি জানি সেটা হচ্ছে বাইরে তুই ঘুমোচ্ছিলিস, আমি ঘুমাচ্ছিলাম, আমি গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চুপচাপ গিয়ে ঘুমছি, আমি আর গোলু বেরিয়েছিলাম, তো ওভিয়াস শেখর তো ওই রুমটা নিয়েছিল, বড় রুমটা ছিল, ছোট রুমটাতে। আমি তো পোদোল্টে ঘুমিয়েছি, ঠিক আছে তখন, আর আমি তুই আর ঘুমোচ্ছিলাম তো বড় রুমটাতে, তাই মনে হয়, হ্যাঁ আর শেখর রবি বললো ওখানে ঘুমাবো। ঠিক আছে। তাই এবার হ্যাঁ একটা জিনিস বলে দেয় বলো, এই যে বড় রুমটা, এটা কোনো জানলাতে কোনো পর্দা ছিল না। হ্যাঁ এইটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারিস, পজিটিভ পয়েন্ট বলতে পারিস, ছোট রুমটা পুরো ঘেরা ছিল, পুরো পর্দা ব্যবস্থা, ডবল পর্দা ছিল, অন্ধকার করা যাবে, আর বড় রুমটাতে কোনো পর্দা ছিল না, আমার ঘুমাতে কোনো অসুবিধা নেই, আলো ফালো যাই হয়ে যায় আমার ঘুমাতে অসুবিধা নেই। তুই মনে হয় ওই ঘরে ছিলি, আমি না, ঘরেতেই ছিলাম, না হ্যাঁ তুই আর আমি মনে হয় ওই ঘরে ছিলাম, আমরা দুজন ওই ঘরে ছিলাম, হ্যাঁ ওরা বললো আমরা এখানে থাকবো, থাকবো, তো ওসব ব্যাপার নেই। সব লাগেজগুলো ওখানে রাখা ছিল। ঘুমটুম মেরেছি, ঠিক আছে, ঘুমটুম মেরে সন্ধ্যেবেলাটা, যেটা যখন সন্ধ্যেবেলাটা হচ্ছে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স, সন্ধ্যেবেলা উঠেছি, ঠিক আছে, ওপরটা গিয়ে বসলাম, আর দুপুরবেলা খেয়েছি, পেটের তো খিদে আবার পেয়ে গেছে, ঘুমটা দিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ওপরে গিয়ে বসেছিস, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, সুন্দর ঠান্ডা টামি হাওয়া আসছে, ঠিক আছে। আর এই একটা জিনিস বলো এই যে এটা হচ্ছে যত বিল্ডিং আছে তার টপ সবচেয়ে, এখানটা কোনো আলো, নিচের আলো আর ওপর দিকে আসে না, নিচে আর ওপরে আসেন, ওই জায়গাটা পুরো অন্ধকার, পুরো শহরের আলোটা দেখা যাচ্ছে, প্লাস দূরে যত ট্রেনকে তো যত পূর্ণিমার মানে কাছাকাছি ছিল, চাঁদের আলোটা পড়েছে এতে শহরে না, আর টেবিল আর ওই এটা কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাটায় পড়েছিল, চকচক করছে করছে, মাঝে মাঝে ঢাকা পড়ে যাচ্ছে মেঘ, ঠিক আছে, মেঘের খেলা চলছে, ঠিক আছে, তখন আমরা তো বুঝতে পারিনি কেসটা কি হচ্ছে, তারপর কি হবে, কি হবে, তারপরে তো পরের দিনটা বুঝতে পারছি, ঠিক আছে। তো এরকম, তো এইবার বসেছি, আর লোকটা বললো কিছু খাওয়া দাওয়া করবে, আমার হ্যাঁ টিফিনের মতো কিছু খেলে ভালো হয়, কী হবে, বললো ঠিক আছে স্ন্যাক্সে কিছু দিচ্ছি, বললো তার সাথে কিছু ড্রিঙ্কস বা কিছু, আমার বললো হ্যাঁ
একটা করে বিয়ার হলে তো ভালোই হয়, মানে বেরোবার কোথাও নেই, গাড়ি চালাবো না, ঠিক আছে। এবার ও বললো যে কি বিয়ার খাবে, এখানে অনেক রকম বিয়ার আছে। আমরা কি খেয়েছিলাম, চিল্লি। তুমি ওয়েস্ট বেঙ্গলে যেগুলো পাওয়া যায় সেগুলো পাবে, হ্যাঁ আর আমাদের এখানের ড্যানির বিয়ার পাবে। হ্যাঁ ড্যানির বিয়ার, ঠিক আছে, চিলি ফ্লেভার, হ্যাঁ ঠিক আছে ভাই, লঙ্কা স্বাদের বিয়ার, ঠিক আছে, বিয়ার তেজে তো ঝাল ঝাল, ঠিক আছে, আলাদাই জিনিস, ঠিক আছে। তা বসে যাচ্ছি, বসে আছি, উপরে পুরো তারাবর্তী, হ্যাঁ আকাশটা তারা, আর তখন নয়, মানে যখন গিয়ে বসেছি তখন বলছি তারাবর্তী, এটা দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে তোর চাঁদের আলো, রাতের আলোতে পুরো। এই চলতে হঠাৎ করে দিলাম একটা মেঘ কাঞ্চনজঙ্ঘাটা কাট করলো, তারপর আমাদের আকাশের উপরটা কাট করলো, তারপর টিপ 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 করে হালকা মতো শুরু করলো, বৃষ্টি পড়ছে, এক ফোঁটা বৃষ্টি পড়ছে, আমার প্রতিদিন হয়েছে। পেটে জল পড়ছে, মানে শুধু বিয়ার, আমার প্রথমে গল্প করতে করতে কাটছে, বিয়ার খাচ্ছি, ঠিক আছে। লোকটা কিছুক্ষণ পর বেরিয়েছে বললো ভেতরে একজন কেউ মনে হয় গিটার বাজাচ্ছিল সেদিনকে, না ওরা একজন বসে গিটার একজন কাছে গিটার বাজাচ্ছিল, আমাদের পাশে একটা বিদেশি মহিলা একটা বসে সে বই পড়ছিল, খাচ্ছিল আর বই পড়ছিল, লিখছিল, হ্যাঁ নিচ্ছিল আর বিয়ার খাচ্ছিল, মানে যে যা করছে সেটা আর কি। এবার অল্প বিশ্বাস হলো, তোর যে ভেতরে মালিক ছিল সে এসে বললো সবাইকে বললো ভেতরে চলে আসুন, এবার বেশি জোর আসবে। হ্যাঁ কোথায় বেশি আসবে, বলছে আসবে, তুমি তোমার ভেতরে চলে আসো সবাই, কে আবার বলে গেল। বাইরে বসে আছি, এবার বৃষ্টিটা শুরু হলো, বৃষ্টিটা পড়ছে, অনেস্টলি বলছি বৃষ্টিটা তো হেভি মজা লাগছিল দেখতে, ঠিক আছে, এত সুন্দর, মানে ওই জায়গাটা থেকে এত সুন্দর সবটা দেখতে পাওয়া যাচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে তার মধ্যে যে হালকা দেখতে পাচ্ছি সেই যে ফিলিংটা, ঠিক আছে, না দেখলেও তুই বিশ্বাস করতে, মানে যে সন্ধ্যেটা বসছিলাম, পুরো সন্ধ্যেটা যে এত সুন্দর কেটেছে, সন্ধ্যেবেলা মানে 6টা থেকে না বসছে। হ্যাঁ এবার একটা জিনিসটা বলি, ভেতরটা যেটা ছিল, ভেতরে 3টে মাত্র টেবিল লাগানো যাবে, এই জায়গাটা খালি থাকে, সেই টেবিলগুলো বাইরেই থাকে, এগুলো ভেতরে লাগায় না, বৃষ্টি হলে তবেই ভেতরে লাগায়। ভেতরে হচ্ছে ওয়ার্ম হোয়াইট লাইট যেটা বলে, মানে একটু আমাদের যেমন 100 ডুমের গল্পটা, ওই ধরনের ডুম লাগানো পুরো পুরো রুমটাতে, অন্য কিছু কি লাগানো নেই। একটা ছোট্ট মতো ফায়ার প্লেস রয়েছে, ভর্তি সোফা রয়েছে যেটা লাউঞ্জটা বলছিলাম, আর বই রয়েছে। বইগুলো হচ্ছে যে ব্যাকপ্যাকাররা ঘুরতে আসে তারা নিজেদের মতো বই নিয়ে আসে, তো সবাই যেমন অনেকেই তাকে ব্যাগে করে বই নিয়ে বেরোয় বা এনে এসে জানতে পারলাম করতে, তখনই তো ওখানে কথা হয়তো বললো, বলে ধর তুই পড়লি, তোর বইটা পড়া গেছে, তুই বইটা আবার কী করবি, আবার পরে তো একই বই পড়বে, নতুন বই পড়তে যাবি, তুই এইখানে রেখে দিলি, তুই যেটা পছন্দ হলো সেটা নিয়ে নিলি, বা তুমি একটা দাও একটা নাও। আর ওই যে বইয়ের স্ট্যান্ডটা, ওটার মালিকের কোনো হাত নেই, যারা আসে তাদেরই বই, তারাই রেখে যায়, ধর কারোর 5খানা বই ছিল কমপ্লিট হয়ে গেছে, সব রেখে দিয়ে চলে গেছে, কোনো ব্যাগটা খালি করে নিয়ে চলে গেছে, এরকম ধরনের চলে। কেউ আছে ওখানে গেল গিয়ে একটা বই রাখলো, রেখে একটা বই নিয়ে পড়তে শুরু করে দিল, না তো করতে নিয়ে চলে গেল। তোর কাছে বইটা যে তুই ধর এই বইটা পড়া হয়ে যায়, তুই গিয়ে বইটা টেক করে দিলে, ওই বইটা তুলে নিলি, নিয়ে ওটা পড়তে লেগে গেলি, নিয়ে চলে গেলি, কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে ওখানে যেসব জিনিসগুলো, মানে আমার জিনিসটা রেখে দিয়ে গেলাম, অন্য কেউ পড়বে, অন্য জিনিসটা আমি নিয়ে গেলাম, নিয়ে আমি পড়বো। আর এটা হলো এটা, ওপরটা হলো পুরো ভুট্টা শুকনো করা হচ্ছে, মানে ভুট্টা তো এমনি কাঁচা যেটা সুইটস কর্ন হিসেবে খায়, কিন্তু ভাজাটা তো সেই শুকনো করতে অনেক দিন ধরে, যেটা ওই পপকর্ন হয়, ওই মানে পুরো উপরটা এখন সাজানো রয়েছে ভুট্টা দিয়ে, এবং ওইগুলোকেই দেয়, ওগুলোকেই খাবার দেয়, ওগুলোই খাবার, ঠিক আছে। এবার ওটা ওখানেই শুকনো হচ্ছে সবার সঙ্গেই। এবার পুরো একটা সুন্দর একটা, মানে সেই কি বলবো, অ্যাটমসফিয়ারটা দারুণ, দারুণ। ওখানে বসে আমরা পুরো সন্ধে কাটানো, সন্ধে কি রাত্রি ওখানে খাওয়া দাওয়া করে একদম হচ্ছে এসেছি, পুরো সন্ধে বন্ধে কাটিয়েছি, রাত্রে খাওয়া দাওয়া করবো। লোকটা আমাদের বলছে আচ্ছা তোমাদের প্ল্যান কি আছে, কেননা এখানে সবাই তো পায়ে হেঁটে আসে, যারা পায়ে হেঁটে আসে তাদের প্ল্যান আলাদা, তার সাথে তোমার ম্যাচ হবে। তোমাদের প্ল্যান কি আছে, তোমাদের গাড়িতে বাইকে আসা কোনোদিন আমার সাথে কোনোদিন ইয়ে হয় না, কারণ কোনো বাইকার গ্রুপ এইখানে বা কোনো ইন্ডিয়ান টুরিস্ট গ্রুপ এখানে স্টে করে, হ্যাঁ বলছি বেশি আমাদের এখানে সব বাইরের লোকই থাকে, কেননা বুঝতেই পারছো ব্যাকপ্যাকারদের জায়গাতে ওই মানে অ্যাংলোরা ঢুকলে সাধারণত দেশি লোকরা ঢুকতে চায় না। তা আমরা বলছি যে আমাদের লক্ষ্য বলতে কালকে আমরা ইচ্ছা আছে কালকে এখানে সানরাইজ দেখবো, দেখে তারপর ওই এটা দেখতে যাবো ওইখানে। হ্যাঁ ওটা দেখছিল বেশ, না এটা ঝর্ণা আছে, ঝর্ণাটা, ওই ঝর্ণাটা দেখবো, দেখে এসে কালকে স্টে করবো, তারপরে দিন দার্জিলিং যাবো। হ্যাঁ রিটার্ন না, দার্জিলিং যাবো। হ্যাঁ এখান থেকে এখান থেকে বলছে তোমরা কালকে ঝর্ণা দেখতে যাবে, তারপর দার্জিলিং যাবে। আমি বলছি ঠিক আছে কালকে সকাল হোক, তারপর দেখা যাবে, সকালে কথা হবে, এখন বলে লাভ নেই, তুমি কি করতে পারবে সকালবেলা দেখতে হবে তুমি কি করা যাবে, ঠিক আছে। আমার ঠিক আছে বলে আমরা কোনো কথা বলিনি, খাওয়া দাওয়া কমপ্লিট,
আমার এবার চলে গেছি রুমে গিয়ে গল্প টল্প করে মানে সব পেট তো ভরিয়ে আছে, ঠিক আছে, সবই হয়ে গেছে, গল্প টল্প একটু করে আমরা ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ওটা দেখা যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে মজা। আর 5টায় ঘুম হয়ে গেল, না 10টার মধ্যে সবাই শুয়ে পড়েছিল, খেয়ে দিয়ে 10টায় ঘুম, 5টা থেকে 5:30 বাজে ঘুমটা ভেঙে গেছে। না 4:30 না 5টার সময় উঠলাম, আমার সানরাইজ দেখবো বলে উঠলাম, জানলা দিয়ে দেখছি পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেয়ে মানে মেয়ে আমরা ফার্স্টে ভেবেছি এটা হচ্ছে কুয়াশা হয়েছে, কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না। তারপর দেখছি একবার ফাঁকা হচ্ছে, আবার ভর্তি হচ্ছে, ফাঁকা হচ্ছে ভর্তি হচ্ছে, মানে কুয়াশা নাই, মেঘ ঢুকছে হু করে, হ্যাঁ। আর সঙ্গে বৃষ্টি চলছে হু করে। তখন 7:30 বাজে, 7:30 বাজে, তখন চা দিয়ে গেল, রুমে চাটা দিয়ে গেল। আমার বলেন যে খাওয়া দাওয়া করে টিফিন করে ব্রেকফাস্ট। না আমরা বললাম যে তখনই কথা হলো যে কি করা যায়, বলছে ঘন্টাখানেক দেখি, তারপর তোমাদের আমি ডিসিশন দিচ্ছি কি করা, তোমাদের কি করা উচিত। বলে হ্যাঁ ঠিক আছে। আর এখন ব্রেকফাস্ট করতে তখন কথা বলছি। এবার আমরা ভাবছি যে না ব্রেকফাস্ট কখনো করতে যাইনি, আমার এইসব ভাবছি যে কী করা যায় কী করে। তার ঠিক আধা ঘন্টার মধ্যে লোকটা আবার আমাদের রুমে এলো, বলল যে দেখো আমি যেটুকু বুঝতে পারছি যা মেঘের কন্ডিশন, এ আজকে ছাড়বে না, আজকে কেন নেক্সট 3 দিনও ছাড়বে না, কারণ মেঘ তোমার যদি উঠতেই থাকছে। 3 দিন সময় যদি থাকতে চাও, না তোমার যদি 3 দিন একই জায়গায় বসে থাকতে যাও 2 দিন তাহলে কোনো ব্যাপার না। তাহলে তোমরা থাকো, কারণ আজকালটা থাকতেই হবে, পরশু দিন তোমরা বেরোতে পারবে, সাইট সিন করতে পারবে। এবার যদি না হলে বলছে চান্সেস আছে, যদি এবার তোমার মেঘ না ছাড়ে তাহলে কিন্তু তোমার 2 দিন ওয়েস্ট, মেঘ ছাড়ার চান্স খুব কম, কালকেও আজকে যেমন যা অবস্থা সারাদিন চলবে না, কালকেও চলবে। এবার লোকটাকে আমরা বলছি তাহলে কী করা যায়, বলছে দেখো তোমরা যদি দার্জিলিং যাবে ভাবছো দার্জিলিংটা ঘুরে নিতে পারো, কারণ এখানে বেকার আমার না একটা জায়গায় বসে থেকে করবে। তার লোকটা বলছিল তোমরা যদি অন্য কোথাও যেতে চাও বেরিয়ে পড়ো, তা আমরা যখন দার্জিলিং যাবো, লোকটা বলো দার্জিলিং এর চান্সেস কম, কারণ এইখানে যদি এরা মেঘ ঢোকে ওখানেও মেঘ থাকতে পারে, বৃষ্টি হবে। তো গিয়ে দেখো তোমরা। তোমার হ্যাঁ ট্রাই করে দেখার কোনো নেই, ট্রাই করে দেখতে পারো, চান্সেস খুব কম যে তুমি দার্জিলিং ক্লিয়ার পাবে। হ্যাঁ এবার বললো যে তবে একটা যে কাজ করো, তোমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ বৃষ্টি এখনো সেরমভাবে শুরু হয়নি, মেঘ যা ঢুকছে প্রচুর বৃষ্টি হবে, তখন কিন্তু আর বেরোতে হবে না। বৃষ্টি হবে। হ্যাঁ এবার এরম বললো, ঠিক আছে আমার রেডি ফেডি হয়ে নিলাম, চল তাহলে থেকে থাকা মানে এবার লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে ওপরে যাওয়া হলো, গিয়ে এবার খাওয়া, ওখানে হচ্ছে থাইপো খাওয়া হয়েছিল। থাইপোটা হচ্ছে জায়েন্ট সাইজ মোমো, ঠিক আছে, ডাম্পলিং, মোমো ঠিক না, ডাম্পলিং, মানে আমারও তো ডাম্পলিংকেই মোমো বলে দিই। জায়েন্ট সাইজের ডাম্পলিং, মানে সাইজটা হবে একটা প্লেটে একটা করে, এখন বড়, সাইডটা তোর দেওয়া কোটিং দেওয়া, ভেতরে মাংস সব কিছু দেওয়া রয়েছে, পুরো একদম এখন মোটা করে, ওপরে একটা ডিমের পোচ, মানে ওটা যখন ওইভাবে করা হচ্ছে, ওপরে কাঁচা ডিম দিয়ে দেয়, সেটা পোচ হয়ে যায়, মানে সিলটা হচ্ছে ডিম দিয়ে, দারুণ খেতে লেগেছিল। তোর তো ভালো লাগেনি ডিমের পোচের জন্য? না আমার ভালো লাগেনি, তা ওখানে খাওয়া দাওয়া করলাম। আচ্ছা লোকটা তারপরে তুই তো আমার চাউ নিয়েছিলিস, আমি খেয়েছিলাম, আমি চাউ নিয়েছিলাম, হ্যাঁ আমি চাউ খেয়েছিলাম, কারণ আমার চাউ খেলাম আমার বেটার, যেটা আমি জানি বুঝি সেটাই খাই। তার ওটা মনে হয় আমি আর খালি গোলু খেয়েছিলাম, তুই আর অভি খেয়েছিলি? অভি খেয়েছিল, দুটো খেয়েছিল, ওটা খেয়েছিল একটা চাউ না কি একটা সেটা খেয়েছিল। তা আমি ওরকম চাউটাও খেলাম, তা খাওয়ার পরে সব কিছু হয়ে গেলো। তারপরে লোকটা বললো ঠিক আছে এটা হলো, এবার যখন ওখান থেকে বেরোবো বললো দাঁড়াও তোমরা এখানে এসছো, তোমাদেরকে দেবো না, ওটা স্কার্ফ মতো যে ওটা পরায়, ঠিক আছে, সাদা রঙের কিছু একটা লেখা থাকে, ওটা এখনো রয়েছে আলমারিতে, আমাদের কাছে এখন আছে, ওর ভিডিওটাও আছে, ঠিক আছে। তো ওই স্কার্ফটা পরিয়ে দিল, ঠিক আছে, ওটার ভিডিও আছে, হেভি লাগলো ওটা এই মোমেন্টটা হেভি লাগে। ওটা প্রথমবার কোনো কেউ এই মানে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট অফ লাগ, এসব মানে আমাদের হ্যাঁ জার্নির জন্য গুড উইশ, ঠিক আছে, যাতে তুমি ভালো করে সেফলি যেতে পারো। তা ওখান থেকে বেরোলাম। এবার মজার জিনিস হচ্ছে আমরা পেলিং থেকে বেরোলাম, পেলিংয়ের পাহাড়টা টপকালাম, রাবডেল জুইন টপকে আবার একটা পাহাড়ের মতো উঁচুটা, যেই টপকালাম কাঠফাটা রোদ্দুর, হ্যাঁ ভাই এক ফোঁটা নেই, মানে বৃষ্টি নেই, মানে এক কাঠফাটা রোদ্দুর, এবং বৃষ্টি হয়নি পুরো একটা ওই বেরিয়েছে একটা দোকানে দাঁড়িয়ে জল কিনতে কিনতে জিজ্ঞেস করলাম, বৃষ্টি তো হয়নি, আমার কালকে রাত্রে তুমি কোথায় বৃষ্টি, শুকনো রাস্তাও শুকনো সব, বলছে তবে বৃষ্টি হওয়ার কথা আছে, হ্যাঁ ওই কথা কিছু বলেনি, আমরা তাহলে ফলস খেয়ে গেলাম, ঠিক আছে যার বেরিয়েছি যখন, যেখানে নদীটা ক্রস করলাম ওই মন্দিরটার সামনে, ওইখানটাতে বৃষ্টি ছিল না, ওই জায়গাটা ওরা কিছু বলেনি, ওরা তো বলে বিকেলে বৃষ্টি হয়নি, তাহলে ফলস খেয়ে গেলাম।
বৃষ্টি হচ্ছে না, আমরা খালি চলে এলাম, ঠিক আছে ছাড়, হুম। যাই, যখন বেরিয়ে গেছি চলেই সব দার্জিলিং এর দিকে যাই। এবার আমরা দার্জিলিং যাবো কোথায়, জোরথাং হয়ে দার্জিলিং যাবো, যেখান দিয়ে আমাদের বেসিক্যালি পেলিং যাওয়ার কথা ছিল। প্রথম দিন যেখান থেকে ট্যুরটা হওয়ার কথা ছিল, আমাদের রাস্তা ট্যুর প্ল্যান ছিল, ফাইনালি সেই রাস্তায় আমরা উঠেছি। এবার জোরথাংয়ের দিকে এগোচ্ছি, ঠিক আছে, ওই জায়গাটা থেকে টপকে ঠিক 3 কিলোমিটার গেলাম, 3 না 5-7 5-7 কিলোমিটার গেলাম, যাওয়ার পরে রাস্তার অবস্থা, তারপরে বৃষ্টি, ঠিক আছে, দমকা বৃষ্টি হচ্ছে। ফার্স্টে দেখে খুব মজা লাগছে, তো বৃষ্টি হচ্ছে, কাদা কাদা রাস্তা, ঠিক আছে, আমরা এটা আনন্দ পাচ্ছিলাম। রাস্তাটা ভাঙা ছিল, রাস্তা নতুন করে হচ্ছে। না তো ওখানে রাস্তা ছিল, হুম। বৃষ্টি হচ্ছে, ভাঙা রাস্তার উপরে যাচ্ছে আস্তে আস্তে। বেশ ভালো লাগছে, বেশ হেভি রাজ্য, সুন্দর একটা ফিলিং। এবার তারপর একটা জায়গায় এলাম যে WBM হয়ে রয়েছে, মানে রাস্তার কাজ হচ্ছে, হ্যাঁ বেসের যে লেয়ার, বেসের লেয়ারটা, ফার্স্ট লেয়ারটা করে রেখেছে একটা জায়গা, সেখানটাও সুন্দর লাগছে। ওখান দিয়ে যাচ্ছি, কারণ WBM মানে যে পাথর দেওয়া হয়ে গেছে, তাদের কাদা নেই বা স্লিপ নেই, সুন্দর যাচ্ছি। যেতে যেতে একটা জায়গায় বৃষ্টিটা জোর বাড়লো, আমরা দাঁড়ালাম, একটা হোটেল মতো ছিল, তখন বেলা হয়েছে একটা 1:30 বাজে, 9টার মধ্যে খাওয়া হয়েছে, 3-4 ঘন্টা হয়ে গেছে, খিদে খিদেও পাচ্ছে, তাহলে দাঁড়িয়ে খেয়ে নিই, তারপর এগোবো। হ্যাঁ ওখানে খাওয়া হলো, হ্যাঁ, ওখানে খাওয়া হলো, খাওয়া দাওয়া করে নি, তারপর এগোবো। যা ওখানে আচার খেয়ে গেছিস তখন? না, ওখানে আচার খাইনি আমি, তারপরে খেলি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরেই তো আচারটা খাবো। হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, খেতে বসেছি, বৃষ্টিটা শুরু হলো, মুষলধারে বৃষ্টি শুরু হলো, পড়ুন, আর বাজ পড়ছে, দাম দুম দাম দুম করে আওয়াজ হচ্ছে, মানে ওই বাংলাতে যে সামনে রডে যেমন পড়ছিল সেম, এবার ভ্যালির ধারে বসে আছি, আওয়াজ হচ্ছে, চুপচাপ বসে বসে আমরা খাচ্ছি, ঠিক আছে, ম্যাগি বেসিক্যালি কি হ্যাঁ, স্যুপ ম্যাগি, স্যুপ, ম্যাগি, ঠিক আছে, এত বড় বাটি ভর্তি স্যুপ, উপরে ম্যাগি চড়ানো বলতে গেলে, এই খাচ্ছি আর দেখি, আর আওয়াজ শুনছি আর বৃষ্টি দেখছি, মুষলধারে বৃষ্টি হলো। আর ওই ছেলেটা জিজ্ঞাসা করছে কোথায় যাবে, যে ছেলেটা খাবারটা দিয়েছে, সে বলছে কোথায় যাবে, আমরা বলছি আমি জোরথাং যাবো, বলছি ইতনা বারিশ हो रहा है, ये रास्ता से कैसे, बाइक से ये रास्ता से कैसे जाओगे? আনা বলছে কেন, সবাই তো বললো এই রাস্তা যেতে, বলছে बोला है लेकिन कैसे? बारिश में कैसे जाओगे? আমি বলছি কেন রাস্তা এরকম, বলছে না থোড়া খারাপ है রাস্তা, আমি তাহলে তো এরকম তো না, ওটা চলে যাবো, বলছে আরে तुम समझ नहीं रहे हो, ठीक है छोड़ो, तुम जाओगे तो पता चलेगा, ঠিক আছে, এরকম করে বললো। আমরা ওই গেছে বৃষ্টির ধরেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মুষলধারে বৃষ্টিটা বন্ধ হলো, আস্তে আস্তে পড়ছে, তাই নিয়ে বেরিয়ে পড়লাম, ওয়াটারপ্রুফগুলো গায়ে চাপালাম, এগোলাম। এই বৃষ্টিটা যেটা হয়েছে, মানে যে রাস্তাটা দিয়ে আসছিলাম, ওইখান থেকে ওই কিলোমিটার 5 যাওয়ার পরে, কিলোমিটার 2, হ্যাঁ ফার্স্টে ক্লাইম্বটা করতে হলো, না কিলোমিটার 5 যাওয়ার পরে একটা জায়গা থেকে রাস্তাটা এখন ডাউন হয়েছে, জলের যে ঢালটা নেমেছে, রাস্তাটা ধুয়ে নিয়ে চলে গেছে, ধুয়ে এখন ডিপ হয়ে রয়েছে, মাঝখান দিয়ে গ্যাপ রয়েছে, পরিষ্কার যাওয়ার রাস্তা, মানে স্মুথলি বেরিয়ে যেতে পারবে, সব টুকটুক করে ওখান দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো ভাই মাঝখান দিয়ে ফাটা দেখেছি, রাস্তাটা মাঝখান দিয়ে ক্ষয়ে গেছে, ড্রেন মতো হয়ে গেছে, আমি ওখান দিয়ে যাচ্ছি, তার ঢুকলি, আমার রিজনটা হচ্ছে একটাই, আমি একটা জিনিস বুঝি, ট্রেনটার মাঝখান দিয়ে গেলে যে ওটা ক্ষয়ে যেতে পারে, কিন্তু ওখানটা সলিড থাকবে, সলিডটাই রয়ে যাবে। এবার তুই যেটা করলি, শেখর ওখান দিয়ে গেল, ওবি গেল, ওবি ওখান দিয়ে যায়নি, ওবি ওপরটা দিয়ে লাভ মেরে নামলো, দপ করে পড়লো, হ্যাঁ, আমি মাঝখানটা গড়ালাম, হ্যাঁ, আমি মাঝখানটাতেই গড়িয়েছিলাম, কি হলো, ক্লাসটা গেল মাটিতে গিঁতে, হ্যাঁ, আবার গাড়ি যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, ক্লাসটা গেল গিঁতে, ঘুরে গেল, পড়লাম, ক্লাচ চলে গেছে, গিয়ার প্যাডেলটা আমার কাছে ওখানে গিঁতে, গিয়াজ গেল উবড়ে চলে, ভুল জায়গায় ঢোকে, ঠিক আছে, আমি ফার্স্টে একদম শুরু দিয়ে ঢুকি, যেমন জায়গাটা দেখে বলছি, ও কিরম ঢুকেছে, ও একদম মানে ফার্স্টে ঢুকবে তার নয়, আগে থাকতে আমার কি, আগে থাকতে ঢুকি, আস্তে 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 যাই, ঠিক আছে, ওর ব্যাপারটা না, চড়ে যাচ্ছি তো, অত আস্তে করার দরকার নেই, আর কাটিয়ে বার বের করে দেবো, সেট করে বার করতে গেছে, সেট করে গিয়ার প্যাডেল আটকেছে, সেট করে ঢাড়াস করে পড়লো, সেট করে গিয়ার প্যাডেল ছিটকে চলে গেল, ঠিক আছে, গিয়ার প্যাডেলটা উবড়ে গেছে, কে কিরম উবড়েছে, এ থেকে উবড়ে গেছে, যেখানে ফুটপেকের ওখানটা থাকে, ফুটপেকের কাছে আটকাতে ওই জায়গা থেকে উবড়ে গেছে, গিয়ার প্যাডেলটা রয়েছে, গাড়ি থেকে রয়েছে, না গিয়ারটা কানেক্টেড, রডটা রয়েছে, এটা বেরিয়ে গেছে, হ্যাঁ রডটা রয়েছে, কিন্তু লিভারটা ভেঙে চলে গেছে, সেখানটা ভেঙে চলে গেছে, ঠিক আছে, গিয়ার
থার্ড গিয়ারে ছিলাম, এবার থার্ড গিয়ারের লক, এবার গিয়ার কমানো যাবে না, বাড়ানো যাবে না। তোলা হয়েছে, তুলে দেখা হচ্ছে গাড়ি স্টার্ট হয়েছে, সব হয়েছে, কিন্তু গিয়ার তো চেঞ্জ হবে না গাড়িতে, কারণ এরকম হাতে ধরে ধরে তো এরকম করে গিয়ার চেঞ্জও করা যাচ্ছে না। না ওটা করা যাবেই না, ওটা সম্ভব না। শেষ, ওই মেকানিজমটা ওইখানটা শেষ। ঠিক আছে, আমরা দেখছি এ তো মহা সমস্যা হয়ে গেল, কিরম করে যাওয়া যায়। ঠিক আছে, ও দেখছে, বলছে থার্ড গিয়ারে গাড়ি আমি চালিয়ে দেবো, থার্ড গিয়ারে আমি গাড়ি চালিয়ে আমি এখন এখানে তো পাবো না কোথাও, হুম। যতদূর যেতে হয় চলে যাবো। বলে এবার ওই কাদা মাটি তার মধ্যে দিয়ে থার্ড গিয়ারেও গাড়ি চাইছে। আর কাদা মানে কিরকম একটা, না এবার বৃষ্টির পর যেটা হয়েছে, হ্যাঁ, যতখানি ওই পাথর ছিল তারপর হচ্ছে মাটি ফেলা রয়েছে, কাদা পাথর আর হয় ছাড়া পাহাড়ের ঢালের যে কাদাটা, ওগুলো এসছে। ওগুলো এসে রাস্তায়, আমরা যাচ্ছি রান করতে করতে, ও থার্ড গিয়ারে রান করতে হতো। ঠিক আছে, তার মধ্যে হিল ক্লাইমটা মনে পড়ে, সেই সময়টা মানে চোখে জল বেরিয়ে আসছে যে কেন শালা বাইকে বেরিয়েছি। ঠিক আছে, মানে ওই ফার্স্ট টাইম ওটাই হয়েছিল যে মানে এই থান্দাকপুর আগে যদি কোনো ট্রিপে গিয়ে মানে সিরিয়াসলি রিগ্রেট করে কেন বাইকে এসছি, এটা হচ্ছে এই ট্রিপটা। যখন যাচ্ছি মানে পুরো কাদা, পাথর নামছে ঢাল দিয়ে, ঠিক আছে, ওই কাদার মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, গাড়ি কোনো চাকার গ্রিপ নেই, ব্রেক মার আদৌ দাঁড়াবি, তার মধ্যে রাস্তা হচ্ছে একবার এই একবারে এই উঠছে আর পুরোটাই কাদা। পুরোটাই কাদার মধ্যে করতে করতে যাচ্ছি যে পুরো ভগবানের ভরসা আছে, দেখি একবার উঠকে যাই, আবার ওখান থেকে পরে সিধে নিচে নামবো, আবার উঠতে হবে, এরকম করে যাচ্ছি, হেভি রাগ হচ্ছে। ঠিক আছে, মনে মনে না তার মধ্যে একবার গুলোকে নামিয়ে দিলে একটা জায়গায় উঠলো না সেই গাড়িটা। একটা জায়গায় গাড়িটা উঠলো না, গুলোকে নামালাম। ঠিক আছে, তারপর একটা জায়গাতে এমন ঢাল আছে, আমি দেখছি ঢালটা দিয়ে ওখানকার লোকই হেঁটে উঠতে পারছে না ওর কাছে। গুলো বলছে আমি হেঁটে উঠেছি, তুমি গাড়ি নিয়ে যাও। আচ্ছা তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, না তুই চুপচাপ আমার গাড়িতে বসে থাক। ওটা নয়, একজন হেঁটে হেঁটে খড়গে উঠে উঠছিল, একটা বাইকওয়ালা পালসার নিয়ে পো করে উঠলো, পো করে নেমে গেল হ্যাঁ। খড়গে। আমি দেখলাম এটা এরকম করে হবে না, তোকে বসিয়ে নিয়ে আমি উঠবো, তুই চুপচাপ বস থাক। ঠিক আছে, এবার আমি ওদেরকে শুধু বললাম ভাইয়া हमको थोड़ा जगह लगेगा, हम थोड़ा पिकअप लेके आएंगे। বলছে ঠিক আছে, আমাকে বলছে ভাই আসতে সে আনা আছে, সব ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি সব ধান্দা করে নিয়েছি। বলে বলছে বাবা কী করবে, আমি তোকে চিন্তা করতে হবে না। গাড়ি সেকেন্ড গিয়ারে, ঠিক আছে, 40 স্পিড তুলে করতে করতে চিতে মেরে দিয়েছি ঢালাটা। ঠিক আছে, আমি একটা জিনিস মাথায় রেখে রেখেছি, যদি ওপর অব্দি পৌঁছে গাড়ি একটু টাকা উপরে উঠে যায়, আমি ঠিক ধরে নেবো, ওটা নিয়ে চিন্তা নেই। ঠিক কাছাকাছি গিয়ে পিক আপটা ছেড়ে দিই, হ্যাঁ, করে নেমে গেল। যদি গাড়ি যদি ঢালে উঠতে গিয়ে আটকে যায় একবার, ঠিক আছে, তাহলে আমার আর রক্ষে নেই, তাহলে আমি সিধা গড়গাতে নামবো, পুরো মানে কাদা নিয়ে নামবো, 5 মাস রাখতে হবে। কাদা মেখে নামবো, সেটা বড় কথা, তার সাথে কি ভাঙবে কি যাবে সেটা দেখা যাবে। আমি বললাম তুই চুপচাপ বস থাক শুধু, মানে ভগবানের নাম নিয়ে হাই করে টানলাম। ঠিক আছে, ওপর অব্দি গেলাম, মুখের কাছে এসে হালকা করে ব্রেকটা মারলাম, যাতে টুকুস করে সামনেটা ওপরটা উঠে এরকম করে টুক করে বসে গেলাম। ঠিক আছে, আমি গলু ব্যাস, কোনো চিন্তা নেই। ঠিক আছে, পিছনে আমরা 3 জন আসছি, তখন সে একটু ভয় 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 এগোচ্ছে, ও একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ, এবার তাও তখন তো একা ছিল গাড়িতে। হ্যাঁ। ওভি আর আমার তো স্পোর্টস বাইক, এটা ভাব, এবার এরা তুই এখানে তুই আমার থার্ড গিয়ারে আটকে রয়েছে। দেখ যে যে গাড়ি নিয়ে গেছে, ঠিক আছে, তার তো গাড়ির চয়েস তো তার নিজের, আমার তো গাড়ির চয়েস নয়। ঠিক আছে, গেছি করতে করে আমরা এরকম করতে পড়তে পড়তে মানে বিভিন্ন করতে কাঁদতে কাঁদতে জোরথাং পৌঁছে। না জোর থাকো তখন বোঝা যায়, তারপরে রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হলো রাস্তাটা, পরিষ্কার হতে দাঁড়িয়ে এবার বিড়ি খাবো, আর তার মানে মাঝখানে পুরো রাস্তাটা একবার দাঁড়ানো হয়নি। হ্যাঁ, ওখানে ওখানে বিড়ি খাই, বিড়ি সিগারেট খাওয়া হয়েছে, খেয়ে খেয়ে বিড়ি খাবো, দাঁড়াই, হ্যাঁ, দাঁড়ালাম যেই জায়গাটা দাঁড়ালাম, ঢাল, এই পাশে ঢাল, হুম। রাস্তা, তারপর আবার ঢাল, এখানটা দাঁড়িয়ে আছি, করে পাথর পড়ে গেল দাম করে সামনে, হ্যাঁ, আই দেখলাম মানে ফিরি ফেলে বিড়ি জাস্ট মুখে দৌড়ানো হয়েছে, বললো বিড়ি ফেলে হেলমেট পরে চল জোরতাং পর্যন্ত, বলে আমরা আবার টানলাম জোরথাং অব্দি। জোরতাং এসে জোরথাঙে গিয়ে এবার আমরা খুঁজছি, এবার গাড়িটা তো সারাতে হবে, গ্যারেজ চাই। ঠিক আছে, জোরথাঙে গিয়ে একটা বাইকের গ্যারেজ, বাইকের গ্যারেজ দেখতে পেয়েছি, তার আগে কি হয়েছে, জোরথাঙে দাঁড়িয়ে ফোন করা হচ্ছে কেটিএম এ, যদি ওটা সারাতে পারে। হ্যাঁ না ওখানে KTM তো দার্জিলিং এ আছে, দার্জিলিং এর সার্ভিস আছে, সার্ভিস সেন্টার আছে। ঠিক আছে, জানা হচ্ছে, তো বলছে দার্জিলিং সার্ভিস সেন্টার আছে, সবই আছে। আমরা আছে, ঠিক আছে দার্জিলিং যাবো। এবার আমরা সবাই আশা করেছি দার্জিলিং আমরা যাবো। এবার যেখানে দাঁড়িয়েছি গ্যারেজটার সামনে, গ্যারেজে বাড়াটা বলছে কোথায় যায়, একটা জায়গায় দাঁড়িয়েছে, সে বলছে গ্যারেজ আছে, বৃষ্টিটা আসতে আমরা এটা ঢুকেছি, বলছে কোথায় যাচ্ছ, না বা আমরা ততক্ষণ আগে ফার্স্টে ফোন করলাম যে মালটা যদি পাওয়া যায় তুই গিয়ে মালটা নিয়ে আনবি, হ্যাঁ, এখানেই ফিটিং করে নে, তারপর এগোনো হবে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ার লিভারটা, এই হ্যাঁ এটা প্রোগ্রাম হয়েছে, এটা প্রোগ্রাম হয়েছে। এবার গ্যারেজ বাড়াটাকে জিজ্ঞাসা করতে, গ্যারেজ বাড়াটা বলছে কোথায় যাবে, আমরা বলছি দার্জিলিং। বলছে দার্জিলিং কী করে যাবে, কেন? বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বাইক গাড়ি সব বন্ধ করে দিয়েছে। গাড়ি বন্ধ হয়ে গেছে। আমি গাড়ি বন্ধ হয়ে বলছে হ্যাঁ এই দিক থেকে তুমি উঠতে পারো না, গাড়ি সব বন্ধ হয়ে গেছে অলরেডি। আমি জি হাট। বলছে দাঁড়াও, ট্রেকার একটা যাচ্ছে, ওর ট্রেকারটাকে জিজ্ঞাসা করলো কোথায় দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং জায়গা কে, দার্জিলিং যা রা है? বলছে না রাস্তা বন্ধ हो गया। বলছে क्यों? বলছে बहुत बारिश हो रहा है ऊपर, रास्ता पूरा बंद है। আমি বললাম মানে,
বলছে দার্জিলিং আজ উঠতে পারবে না ভাই, তুমি যাই চেষ্টা করো তোমার যে দার্জিলিং যেতে পারো না। আমি তাহলে গাড়িটা সারাবো কী করে? বলছে তাহলে গাড়িটা সারিয়ে দাও। বলছে এবার ও বলছে এই গাড়িতে কোনো সারেনি, এর গিয়ার লিভার কোথায় পাবো আমি? না না, এই গিয়ার আমি মাল ছাড়ি তো, কিন্তু গিয়ার নিবার কথা আমি ওই জন্য দার্জিলিং যাবো বলছি। এবার তখন বলছি যে না ওখানে তো তুমি যেতে পারবে না। এবার ফোন করে চার কথা পাবে, গার পাওয়া যাবে গুয়াহাটিতে, হ্যাঁ, শিলিগুড়িতে নেই, গুয়াহাটিতে পাবে, দার্জিলিংয়ে পাবে। আমি বলছি স্যার গুয়াহাটিতে যাওয়া পসিবল না, দার্জিলিং তো উঠতে পারবো না। ঠিক আছে, লোকটা বলছে দাঁড়াও একটা জিনিস দেখছি বলে লোকটা এপাশ ওপাশ গিয়ে যেখানে গিয়ারে এটা লাগায়, যেখানটা পয়েন্টটা থাকে ইঞ্জিনে, ওখানে গিয়ে ও একটা ডিসকভারের ওর কাছে একটা ইয়ে ছিল, গিয়ার লিভার ছিল। ডিসকভারের মানটা ওটা খোলা খুলে গেছে, ওটা বুঝতে লেগে যায়। বলছে লেগে যাচ্ছে, এটা হয়ে যাবে। আমাকে বলছে যে একটা কাজ করো, তুমি পিছনটা কাটিয়ে আনো, ঠিক আছে, তোমার গিয়ার গাড়ি চেঞ্জ হবে সেই ব্যবস্থা করে দিচ্ছি। শুধু কি তোমার গিয়ারে তোমার প্যাডেলটা এখানে, তোমার গিয়ার লিভারটা এইখানে, তোমার পাটা টেনে টেনে এরকম করে মারতে হবে, কোনো ব্যাপার নেই। কোথা থেকে কাটাবো? বলে সামনে যাও, এখন নিচের দিকে একটা রাস্তা নামছে, ওইখানে নামিয়ে দেবো, ডান দিকে একটা এ আছে, এই ওয়েল্ডিং ফোয়েল্ডিং করে ও কাটাবো। ওই একটা গিলের দোকান আছে, ও করে দেবে। আই গেছি আমি আর অভি, এটা কাটতে হবে, বলে 300 টাকা লাগবে। আমি তাকিয়েছি, আমি অভির দিকে, অভি আমার দিকে। তুই একটা কিছু বলতে গেলে আমি বলতে যাচ্ছি, ওই বলে দিয়ে দিল 300। দাঁড়া না, বলছে মালটা কাটলো, ঠিক আছে, কেটে আমাদের দিল, ওই 50 টাকা দিয়েছে। বলছে 300 রুপিয়া হয়। বলছে হ্যাঁ, বলছে 300 রুপিয়া। বলছে 300 কিসের জন্য? কেটেছে একটা 50 টাকা লাগবে, খুব বেশি 10 টাকা কাটতে। 10 টাকা কাটতে লাগে, তোমার 50 টাকা দিই। বলছে 300 রুপিয়া দেনা পড়েগা, नहीं तो नहीं होगा। ওই বলছে হবে না, বলছে না। তা লাগিয়ে দাও, বলছে একটা কাজ করো তাহলে, গোটা গোটা চেয়ে নাও, লাগিয়ে দাও, নিয়ে চলে যাচ্ছি। লোকটা মুখে দিল, হ্যাঁ বলছে লাগা যে লেকে চলে যাতে, তুমি 50 টাকা দাও, ওটা লাগিয়ে দাও, আমি চলে যাচ্ছি। লোকটা মুখে দিয়ে দেখেছে এ লোকটা গালাগালি করছে আমাদেরকে। আমি চুপচাপ মুখটা লুকিয়ে হাসছি। এ লোকটা বলছে হারা হারামি এই সেই করছে, ঠিক আছে, আমি চুপচাপ মুখটা উল্টে থেকে হাসছে, ঠিক আছে। ওপি দেখি ফিক ফিক করে হাসছে। লোকটা বলছে দো 85 দো, বলছে যাও ভাগোই আছে, ঠিক আছে। বলছে পিছেওয়ালা হাম নেই দেঙ্গে। এবার ও লোকটা কি করে সে পিছনটা কেটেছে, বলছে পিছনেরটা আমি দেবো না, ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ আমরা ভাবছি ওটা নিয়েই আমরা কোথায় লাগাবো পিছনে, ঠিক আছে। আমার তো লাগবে সামনেটাই। হ্যাঁ আমাদের তো টোটাল লাগবে, ঠিক আছে, হিলটা তো আমার লাগবে না। তো বেসিক্যালি নিয়ে চলে আসা হয়েছে। লোকটা ওটাকে নিয়ে ঘষে ঘাসে এ করে ফিটিং করে দিয়েছে। হ্যাঁ, এবার লোকটা বলছে ক টাকা নিল, ওর বাঙালি ছিল, হচ্ছে বাঙালি, সেটা হচ্ছে বলছি সেটা কত টাকা সেটাও বলছে। লোকটা আমাদের বলছে কত নিল, আমরা বলছি তখন বলছে 50 টাকা। বলছি 50 টাকা করেছে? 50 টাকা কি করে গেল ওকে দিয়ে, ও তো করতেই চায় না, বিশাল ঝগড়া করবে। বলছে না আমি দিয়েছি কাটা 300 টাকা, কিছু কথা বলে নি, ও কেটে দিয়েছে। দেওয়ার পরে বলছে 300 টাকা, হাতে ওটা নিয়েছি, দুটো পিস হাতে নিচে নিয়ে বলছি 50 টাকা দিয়েছে। 50 টাকা দিয়েছি। বলছে না 300 কমে করবো না, ঠিক আছে হবে না। তা আমি ওকে কি বলছি দুটো মাল হাতে দিয়ে বলছি তার জুড়ে দাও তাহলে, আমি করাবো না, ঠিক আছে। বলছে ও তোকে মারতে নি, সে খুব গালাগাল করছিল, আমাদের বাপ মা একাদশী করে, ঠিক আছে। বলছে সেটাই ভাবছি তখন কী করে 50 টাকা ওকে দিয়ে করালে। যে যাক সেটা এরকম করেছি। এবার হাতে লাগাতে লাগাতে সেটা বলছে এক কাজ করো, তোমরা তো ভিজে ভিজে আসছো, চা খাও, গরম গরম চা খাওয়ালো, আর নিজে করে খাওয়া দাওয়া। নিজে করে চা খাওয়ালো। খাইয়ে আমাদের বলছে কোথায়, আমি যে আমরা তো যাওয়া ছিল বেরিয়েছি, এরকম হয়েছে। আমরা ভাবছিলাম দার্জিলিং যাবো, তো এরকম যদি এমন যাবো কোথায়। বলছে একটা কথা বলবো, খারাপভাবে নেবে না তো? আমি না। বলছে তোমরা তো ঘুরবেই তো, ঘুরতেই তো বেরিয়েছ। হ্যাঁ। বলছে সিধে এখান থেকে বেরো, এখন কটা বাজে, 2টো না, তখন 5:30 বাজে। 5টা বাজে। বলছে 5 না, তখন 4:30 বাজে, 5টা 4:30 5টা বাজে। 4:30 বাজে। তখন না অনেকক্ষণ আলো ছিল, যতক্ষণ পাহাড়ে ছিলাম ততক্ষণ আলো ছিল। ওই করোনেশন ব্রিজ অব্দি আমার লাইট পেয়েছি, তারপর থেকে কমিউনিকেশন ব্রিজের পরেও লাইট ছিল, তারপর কি অন্ধকার হলো। তার বেসিক্যালি আরো বেশি বাজে তখন, 3:30 হ্যাঁ, 3:30 3:30 4টে বাজে। 3:30। বলছে একটা কাজ করো, তোমরা চলে যাও, ডুয়ার্স চলে যাও। আমরা বলছি ডুয়ার্স করতে তো অনেক দূর তো। বলছে কোথায় অনেক দূর, এখান থেকে তোমরা পেলিং থেকে এখানে চলে এসছো, সকাল থেকে বেরিয়ে এখানে যখন পেলিং থেকে এখানে চলে এসছো এই খারাপ রাস্তায়, তোমরা ডুয়ার্স আরামসে সন্ধ্যের মধ্যে ঢুকে যাবে। বলছি কত দূর রাস্তা? বলছে কত 140 কিলোমিটার। হ্যাঁ, আমি 140 কিলোমিটার ডুয়ার্স, 140 কিলোমিটার মধ্যে? বলছে হ্যাঁ। মুক্তি মুক্তি চলে যাও, ওখানে ভালো ভালো জায়গা আছে। হোটেল নিয়ে নাও, হেভি সুন্দর হোটেল, তোমার তো ঘুরতেই বেরিয়েছো, খুব সুন্দর লাগবে। দারুণ লাগবে। আজকে বৃষ্টি হচ্ছে, ওপাশে ওয়েদার খুব ভালো আছে। আচ্ছা সবার মাথায় ফুল মানে ফুটছে, ঠিক আছে। গোলু বলছে না আমি দার্জিলিং যাবো। আমি বলছি একটা কাজ কর, একটা টেকার ধর, তুই দার্জিলিং চলে যাবো। আমার দুয়াশে আছি, তুই ফিরে আসবি, নিয়ে যাবো তোকে ফেরত। ফেরার সময় তুই যেদিনকে আমরা ফিরবো সেদিনকে তুই শিলিগুড়ি চলে আসবি, তোকে গাড়িতে বসে নিয়ে চলে যাবো। এরকম করে কথা, তোমার শুধু তোমার জায়গা চেঞ্জ করতে আমি যাওয়া যাচ্ছে না, যাবো করতে। বলছে না ও গুঁয়ে করছে, ঠিক আছে, নিজের মধ্যে খেস্তা খিস্তি এই সেই হলো, হওয়ার পরে চল
দার্জিলিং যাওয়া হচ্ছে, এতে যাওয়া হচ্ছে, ডুয়ার্স যাওয়া হচ্ছে বলে আমাদের বেরোনো হলো। জোরথাং থেকে বেরিয়েছি। ভাই হেভি লাগছে, ঠিক আছে, জোরথাংয়ের পর থেকে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে হালকা হালকা, ঠিক আছে, রাস্তাটাও হেভি সুন্দর। জোরথাং অবশ্যই রাস্তাটা সত্যি খুব ভালো পেয়েছি, খুব সুন্দর রাস্তা যাচ্ছি, ঠিক আছে। খানিকটা যাওয়ার পরে শুধু শহরের মানে শহরে পরিধিটা শেষ হলো, তারপরে 1-2 কিলোমিটার গেলাম, তারপরে ভাই শুরু হলো আসল পথ ফাঁড়ানি কাকে বলে, ঠিক আছে। ভাই বাঁদিকে তাকাচ্ছি, পাহাড়ের ঢালটা শুধুই সব জায়গাতেই পাথর গড়াচ্ছে, ঠিক আছে, লিটারালি পাথর গড়াচ্ছে। আমি বলছি না যে এরম নয় যে দেখে মনে হচ্ছে পাথরটা গড়াবে, পাথর গড়াচ্ছে, ঠিক আছে। মানে একটা মানুষ যে দাঁড়াবে একটু বিড়ি টিড়ি খাবে, খুব ভালো লাগছে ভাই, কোনো ভয় নেই, দেখার সিন নেই। পুরো তুলে ছোটাচ্ছি, ঠিক আছে। যদি দেখছি পাথরটা কাছাকাছি ব্রেক মারাচ্ছি, আসতে হচ্ছে, এরকম হচ্ছে পাথর আমাদের সামনে দিয়ে এলাম, পাথরটা ক্রস করে তখন আমরা বেরোচ্ছি, পাথর বলতে এখন সাইজ, হ্যাঁ। কিন্তু ওপর থেকে বলে তো আর এখন সাইজ বুঝতে পারবো না। ঠিক আছে, তাই ও গোড়াম করে করে যাচ্ছি, ঠিক আছে, পুরো একদম বাড়ির লোকে একদম বাবা মা ভগবান সবার নাম নিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে, কিছু করার নেই। করে এরকম করে করোনার কেস টোপকে এরকম করে তো মেনলি দিয়ে টপ করলাম, ফার্স্টে মেনলি দিয়ে টপ করলাম, সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম, তারপর থেকে পাথর গড়ানোটা বন্ধ, ঠিক আছে। এই বিকালবেলা, ঠিক আছে, সুন্দর লাগছে, ওই রাস্তাটা তো আরো সুন্দর হতো। ওইখানে মেনলি আবার কোথায়, আমরা তো জোরথাং থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ মেনলি হয়তো ঢুকলাম, ও জোরথাং মোড় থেকেই তো ওপারে রাস্তার ব্রিজটা টপ করলাম, এবার ওই ফোন করছি। ওইখান দিয়ে ভাই ওরা পাথর গড়ানোটা সারাদিন দেখেছি। যখন কোর্নেশন ব্রিজ ঢুকলাম, কোর্নেশন ব্রিজ স্টপ করলাম, ওকে হালকা সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, চালকে সন্ধ্যে দাঁড়ালাম, তখন সন্ধ্যে সন্ধ্যে মুখটা তো আমরা দাঁড়িয়ে যাই একটু, তোদের বলেইছি, ওই যা দাঁড়িয়ে একটা জায়গায় চা সিগারেট খেলাম, একটু ওয়েট করলাম, করে স্টার্ট করলাম। মালবাজারে গিয়ে আমরা পয়সা তুলতে দাঁড়ালাম, মালবাজারে পয়সা তুলতে দাঁড়ানো হলো, আর হোটেলগুলো কোথায়, দাঁড়ানো। হোটেলগুলো কোথায় আছে দেখার জন্য। এবার মুক্তিটা দেখি। মালবাজারে একটা বড় একটা কেস, ঠিক আছে। আমি আমার এর পিন ভুলে গেছি, এটিএম এর পিন ভুলে গেছি, ঠিক আছে, আমার পয়সা তোলা যাচ্ছে, ঠিক আছে। এবার এটিএম পিন ভুলে গেছি, তখন জিপে টিপেও এতটা চালু হয় না, জিপে চালুই হয়নি তখন, ঠিক আছে। ছিলই না, আর কি করা যায়, ইউপিআই ছিল না তখন। কি করা যায়, আমাকে বলছি কি হয়েছে, আমি বলছি ভাই আমি পিন মনে করতে পারছি না, কিচ্ছুতে পিন মনে করতে পারছি না, ঠিক আছে। অনেক চেষ্টা করার পর তারপরে কি হলো, বাকিরা বলে ছাড়, আমি পয়সা দিয়ে তোর এখন তুই পিন বাড়িতে গিয়ে টাকা তুলে দিবি, কোন চেক দিয়ে টাকা তুলে দিবি, ঠিক আছে, নাহলে এখানে কোথায় ব্যাংক আছে দেখবি, গিয়ে কথা বলে টাকা তুলে নেওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, সেম ব্যাংকে হলেই হলো, ঠিক যাই এখন তোকে হোটেল খুঁজি বলে ওখান থেকে বেরিয়ে যার যা বাকি যাদের যার টাকা তোলা ছিল নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, বাকিরা টাকা তুলে না, তুই বাদ দিয়ে সবাই টাকা তুলে নিল। আমি এক্সট্রা তুলে রাখলাম, তো তুই যদি এ হয় সমস্যা এ করে। এবার এগোলাম, ওখান থেকে এগিয়ে গেলাম মুক্তি, ঠিক আছে। যখন মুক্তিতে ঢুকেছি তখন বাজে প্রায় পৌনে 8টা বাজে, তখন মুক্তিতে মানে মুক্তি নদী, যেটা মুক্তি নদী হোটেল ফোটেল যেখানে আছে ওখানে গেছি, 8:30 বাজে। আমরা পাশে ঢোকা হলো বিশ্ব বাংলা। ফার্স্টে গিয়ে বাঁ দিকে দেখছি বিশ্ব বাংলা লেখা আছে, হ্যাঁ সরকারি জায়গা মানে কম রেট, ঠিক আছে। সেদিনকে রিয়েলাইজেশন হয়েছে সব সরকারি জায়গা সস্তার নয়। হাই একদম গাড়ি নিয়ে হাই হাই করে ভেতরে বিশ্ব বাংলা গেট দিয়ে ঢুকলাম, ঠিক আছে। তাই গানটা বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আছি হোটেল রুম চাই বলছে, আচ্ছা ঠিক আছে যাও। গেছি রিসেপশনে যেতে বলছে বলুন, আমি বলছি রুম লাগবে। রিসেপশনের লোকটার কথা হচ্ছে তোমাদের পোষাবে না এখানে রুম। এই কেন কাকু, কত দাম তোমাদের এখানে রুমের? তুই সরকারি তো কত দাম হবে? মানে সরকারি জায়গা পোষাবে না কেন, সরকারি এত সস্তা যায়। বলছে বাবু এটা তো বিশ্ব বাংলা, এটা সস্তা নয় কেন? বলছে 2 জনের 2,000। না, আমার বলছে কজন আছো, আমার যে 5 জন। 3টে রুম নিতে হবে, 3টে রুম মানে 6,000 টাকা, আর না হলে করে নিতে হবে আমি বলছি 10,000 টাকা। বলছে হ্যাঁ 3টে রুম 2,000 পার রুমে 2জন করে 2,000 টাকা পার রুম। আমি যদি 5 জন একটা, বলছে না এক্সট্রা বেডিং দেওয়া যাবে না, আর 2জনের বেশি রুমে থাকতে পারবে না, বাচ্চা না হলে। বাচ্চা হলে 2জনের বেশি 3জন থাকতে পারে, বাচ্চা না হলে থাকতে পারবে না। তো তোমাদের অ্যাডাল্ট যেহেতু একটা রুমে 2জন করে, আর একজন সিঙ্গেল একা থাকবে, মানে আচ্ছা। আর নাহলে তুমি কটেজ নিয়ে নাও, 5 জন থাকবে, কত দাম? 10,000 টাকা। আরে এরকম ভাই কি হচ্ছে, এত টাকা দিয়ে কোত্থেকে যাবো, ঠিক আছে। বলছে ওই লোকটা বলে শোনো না একটা কথা বলছি, পাশে একটা আছে লোকটা বলছে শোনো না, আমি বুঝতে পেরেছি তোমাদের হবে এটা, তোমাকে ওই জন্যই বললাম কোনো চিন্তা করতে হবে না, ভালো রুম পাবে, ঠিক আছে। জাস্ট পাশেই চলে যাবে। জাস্ট আমাদের দেওয়ালটা শেষ হবে, দেখবে একটা মুক্তি রিভার সাইড রিসর্ট, হ্যাঁ চলে যাও, 2,000 টাকার মধ্যে তোমাদের মিটে যাবে। হ্যাঁ এবার মুক্তি এটা হচ্ছে কি, আমরা ঢুকছি যখন পুরো এক সাইডটা ওই ছোটো ছোটো রুম জ্বলছে, এইটুকু রুম, মানে কোনো রকম মানে ওই নিচেটুকু আলো জ্বলছে, রাস্তার পর কি আছে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ কত দেখতে পাওয়া যাচ্ছে, তাও বলতে দেন না, ও এখানে উঠবে।
ঠিক আছে, এবার ওখানে মুক্তি ওখানটা গেছি, ঠিক আছে, এবার ওখানে ঢুকেছি ওই হোটেলটাতে, এরকম ব্যাপার রুম চাই, বললো রুম চাই কজন, আমরা 5 জন, বললো বলছি